আমরা এখন তাইলে রিকারশন এটা একটু বোঝার চেষ্টা করব। রিকারশন কিভাবে কাজ করে এটা দেখব। রিকারশন ট্রিটা কি জিনিস সেটা একটু হালকা পাতলা আইডিয়া নেব। প্লাস মূল আজকে আমাদের যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে একটা প্রবলেমকে রিকারসিভ অ্যাপ্রোচে সলভ করার জন্য আমাদের কোন স্টেপে আগাইতে হবে, ওটা হবে আমাদের মূল টার্গেট। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা ইনশাল্লাহ শেখার চেষ্টা করব এই প্রবলেমগুলোর মাধ্যমে। আমাদের এখন সামনে যে টাইমটা আছে, তো তোমাদেরকে আমি কিছু প্রবলেম দেবো, তোমরা নিজেরা ওগুলো একটু ইয়া করার চেষ্টা করবা, সলভ করার চেষ্টা করবা। তো তখন আমরা বুঝতে পারবো যে আমরা জিনিসগুলো ক্লিয়ার করে সামনের দিকে আগাতে পারতেছি কিনা। ফার্স্টে রিকারশন আমি একটা বেসিক রিকারশনের কিছু আইডিয়া বলি। সেটা হচ্ছে যে তোমার বেসিক্যালি একটা রিকারসিভ ফাংশনের মধ্যে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে আমি বলতে পারি যে সেলফ কল, ঠিক আছে, তো আর আরেকটা থাকবে যে তোমার বেস কেস। ঠিক আছে, তো সেলফ কল বা আমরা রিকারসিভ কল বলি ওটাকে, আরেকটা থাকবে বেস কেস। তো একটা রিকারসিভ ফাংশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওই ফাংশনটা নিজেকে নিজে কল করবে, ওই ফাংশনটা নিজেকে নিজে কল করবে। যেমন ধরো আমি এখানে একটা ফাংশন লিখলাম, ঠিক আছে, যে ফাংশনটার নাম ধরো ফান। আমি আশা করে নিচ্ছি তোমাদের এখানে ফাংশন নিয়ে কারো সমস্যা নেই। ফাংশন নিয়ে সমস্যা থাকলে এই ক্লাসটা তোমার জন্য উপযুক্ত না। আচ্ছা, তো এই ফাংশনটার নাম হচ্ছে ধরো ফান। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ইস্যু আছে যে এই ফাংশনটা নিজেকে নিজে কল করতেছে, নিজেকে নিজে কল করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাকে আমরা রিকারসিভ কল বলতেছি। মানে যে কোনো একটা রিকারশনের মধ্যে এই বৈশিষ্ট্যটা থাকতেই হবে যে নিজেকে নিজে কল করে। ঠিক আছে, আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে কোন একটা কন্ডিশন মিট যদি করে তাহলে সে কোন একটা ভ্যালু রিটার্ন করবে। কোন একটা কন্ডিশন মিট করলে সে কোন একটা ভ্যালু হোক বা এমনি হোক রিটার্ন করবে। কোন একটা কন্ডিশন মিট করলে রিটার্ন করবে। তো এই পার্টটা এটাকে আমরা বলতেছি কি বেস কেস। এক এক ফাংশনে এক এক রিকারসিভ ফাংশনে এই জিনিসগুলো এক এক ভাবে আসতে পারে, তবে এরকম যে একটা রিটার্ন স্টেটমেন্ট শুরুতে এই জিনিসটা পাবা, আর রিকারসিভ একটা কল সেটা ভেতরে কোন একটা জায়গায় ওই জিনিসটা তুমি পাবা। তাহলে রিকারসিভ কল আর হচ্ছে যে বেস কেস, এই দুটো জিনিস যে কোনো রিকারশনে থাকবে। রিকারশন কিভাবে এক্সিকিউট করে ওটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ধরো আরেকটা সিম্পল প্রবলেম দিয়ে আমরা একটু বুঝি। সেটা হচ্ছে ধরো আমি 1 থেকে n পর্যন্তই প্রিন্ট করবো, সেটা দেখি 1 থেকে n পর্যন্ত প্রিন্ট করবো। তাহলে আমি চিন্তা করতে পারি এরকম, যদি আমার এর মান n হয়ে যায় তাহলে আমি ধরো 10+1 থেকে রিটার্ন করবো। তারপর হচ্ছে যে printf এটা আমি সলভ কিভাবে করতেছি সেটার দিকে পরে আসতেছি। আপাতত ফাংশনটা কিভাবে এক্সিকিউট করে ওটা আগে একটু বুঝি। ঠিক আছে, তারপর ফান এটা দিলাম, আর এনটাকে আমি ধরো গ্লোবাল হিসেবে নিলাম। এখানে আমি n এর মান ইনপুট নেব, তারপর f of n যদি দেই তাহলে 1 থেকে n পর্যন্ত সে প্রিন্ট করে দেবে। ধরো n এর মান 5 দিলাম, তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করে দেওয়ার কথা। একটা ভয়েড ফাংশন, সরি একটা ভয়েড ফাংশন। দেখো 5 প্রিন্ট করে দিল। 5 প্রিন্ট করা উচিত না, এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা উচিত। if i equal to n plus হবে, সরি এখানে 1 দিয়ে ইয়া করতে হবে, 1 দিয়ে কল করতে হবে। তো 1 2 3 4 5 প্রিন্ট করলো। ঠিক আছে, আচ্ছা, এখানে n এর মান যদি আমি 5টা দিয়ে 50 দিই তাহলে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট হবে। তো জিনিসটা কিভাবে কাজ করতেছে ওটা একটু আমি ফার্স্ট অফ অল এক্সপ্লেইন করি। দেখো আমি যখন এখানে ফান n ফান 1 এটা কল করলাম, ধরো আমার এখানে 5 ইনপুট দেওয়া হয়েছিল আর আউটপুট দিচ্ছে 1 থেকে 5। ফান 1 যখন কল করা হলো এটা কোথা থেকে কল করছি? মেইন ফাংশন থেকে। ঠিক আছে, তখন দেখো
ফান ফাংশনটা কল হয়ে যাবে। ফান ফাংশনে 3টা লাইন, 1টা 2টা 3টা লাইন। প্রথমে সে কি করে, প্রথমে এখানে যে আমি fun1 কল করছি, এখানে দেখো এই i এর মধ্যে মান কত গেছে, 1 গেছে, i এর মধ্যে মান গেছে 1। তো প্রথমে সে 1 নাম্বার লাইনে এসে যে কন্ডিশনটা চেক করবে যে ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে, এটাকে সে ফলস পাইলো। যদি ফলস পায় তাহলে সে 2 নাম্বার লাইনে আসবে, 2 নাম্বার লাইনে এসে সে i এর ভ্যালুটা প্রিন্ট করে দেবে। i এর ভ্যালুটা যদি প্রিন্ট করে এখানে তাহলে একটা 1 আসলো। এরপরে গিয়েই সে আবার fun2 এটাকে কল করে দিল, ঠিক আছে। তো fun2 এই ফাংশনটাকে কল করে দিল, ঠিক আছে। fun2, তো fun2 কে যদি কল করে দেয় তাহলে দেখো এই একই ফাংশনটাই আবার কল হবে, একই ফাংশনটাই আবার কল হবে, তবে এখানে i এর মান হবে 2। এই ফাংশনের কাজ এখনো শেষ হয় নাই, এই ফাংশনের কাজ শেষ না হতে নতুন একটা ফাংশনের কাজ শুরু হয়ে গেছে। যেমন আমরা যখন মেইন ফাংশন থেকে বা সলভ ফাংশন থেকে fun1 কে কল করছিলাম, তখন কি সলভ ফাংশনের কাজ শেষ হয়েছে? শেষ তো হয় নাই, তার আগেই fun1 কল হয়ে গেছিল, ঠিক আছে। তেমনি ভাবে এখন fun1 এর কাজ শেষ না হতেই fun2 কল হয়ে গেল, মানে এটা শেষ হয় নাই এখনো, fun2 কল হয়ে গেল। তো এখানে আবার তোমার কি 3টা লাইন। তো প্রথম লাইনে হচ্ছে যে একটা কন্ডিশন চেক করতেছে i কি n+1 এর সমান কিনা, না, তাহলে এখানে কিছু করবে না। তারপরে i কে প্রিন্ট করে দেবে, তো i কে প্রিন্ট করা মানে 2 প্রিন্ট করে দেওয়া। এরপর ধরো সে আবার fun3 কে কল করে দিল, i+1 মানে fun3, ঠিক আছে। fun3 কে কল করে দিল যেখানে i = 3 এখানে আসছে। এই ফাংশনের কাজ এখনো শেষ হয়নি, fun2 এর কাজ এখনো শেষ হয়নি, fun3 কে কল করে দিছে। আচ্ছা যাই হোক, আমি একটু আঁকার সুবিধার জন্য এটা 5 না দিয়ে ধরো এটা 3 রাখি, 3 রাখি, i এর মান 3 রাখি, ঠিক আছে। মানে ধরো 1 2 3 প্রিন্ট করবে, আমি এটা চাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার দেখি, তো ফান i এর মান 3, তাহলে fun3 কল হয়েছে। তাহলে fun3 তেও সে এখন 3টা লাইনে টেক কেয়ার করবে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন। তো প্রথম লাইনে কি হচ্ছে, i = n+1, ঠিক আছে। এই জিনিসটা ট্রু কিনা দেখতেছে। তো 3 = 3+1 না, এটা এখনো ফলস। তাহলে দ্বিতীয় লাইনে এসে সে 3 প্রিন্ট করবে। তৃতীয় লাইনে এসে সে এখন কি করবে, যে fun4 এটাকে কল করে দেবে, fun4 এটাকে কল করে দেবে, মানে i+1। আচ্ছা এখানে এসে ঘটবে আসল মজা, সেটা হচ্ছে কি, দেখো i = যদি n+1, n এর মান হচ্ছে এখানে কত 3, তাহলে i = যদি 4 হয়ে যায় তখন সে এখান থেকেই রিটার্ন করে, এখান থেকেই কি করে, রিটার্ন করে, পরের কাজগুলো আর করে না। তাহলে fun4 যখন কল হবে তখন সে সাথে সাথেই রিটার্ন করে ফেলবে, কোনো কিছু না করে সাথে সাথে রিটার্ন করবে। রিটার্ন করে কোন জায়গায় আসবে, এই যে fun3 যে ফাংশনটা ছিল, fun3 যে ফাংশনটা ছিল ওটা এই জায়গাটাতে রিটার্ন ব্যাক করবে। বুঝা গেছে বিষয়টা? জি স্যার। এই পার্টটাতে কারো কনফিউশন থাকলে বলো। বুঝছি স্যার। i এর মান যখন 4 তখন সে রিটার্ন করে ফেলবে। তো i এর মান যখন 4 তখন তো fun4 কল হয়েছিল, তো fun4 এর মধ্যে যে পরের যে দুইটা লাইন, এই দুইটা লাইন আর এক্সিকিউট হবে না, এখান থেকেই রিটার্ন করে ফেলবে। বোঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে এখান থেকে আবার কি করবে, দেখো fun3 তে যখন আমরা আসছিলাম তখন প্রথমে এই লাইন চেক করছিলাম, তারপর 3 প্রিন্ট করছিলাম, তারপরে fun4 কল করে ফেলছিলাম। তো fun4 থেকে fun4 যে কল করছি ওখানে আবার যখন আমি ব্যাক করলাম, কল গিয়ে আবার যখন ব্যাক আসলো, ব্যাক আসার পরে তারপর আমি কই যাব, তাইলে এখান থেকে আমার আবার কাজ শেষ, তাহলে fun2 তে ফেরত যাব, fun2 তে ফেরত যাব, ঠিক আছে। যেখান থেকে fun3 কল হয়েছিল ওখানে ফেরত যাব। তো fun2 এর মধ্যে কি ছিল, fun2 এর মধ্যে প্রথম লাইন এটা ফলস ছিল, দ্বিতীয় লাইন 2 প্রিন্ট করছিলাম, তৃতীয় লাইনে fun3 কল হয়েছিল, তৃতীয় লাইনে এই যে fun3 কল হয়েছিল। তো ওখানে আমি ফেরত আসছি। তো ফেরত আসা মানে কি, এরপরে তার কোনো কাজ নাই, কাজ না থাকলে আমি কি এখানে fun2 তে আবার ফেরত যাব, মানে fun1 এর মধ্যে ফেরত যাব, fun1। তো fun1 এ ফেরত যাওয়া মানে কি, ওখানে আমি আমার 3টা লাইন শেষ করে fun2 কল হয়েছিল, তার মানে ওখানে ফেরত আসছি। এবার ওখান থেকে আমি মেইন ফাংশনে ফেরত যাব, যেখান থেকে মূলত আমি fun1 কে কল করছিলাম, যে এখানে আমি এখন ফেরত আসছি, ঠিক আছে। মেইন ফাংশন বা আমার এখানে সলভ ফাংশন আছে, যেটাই হোক। এভাবে ফার্স্টে আমরা কল করতে করতে সামনের দিকে আগাই, তারপরে ব্যাক করতে করতে আবার পেছনের দিকে যাই। তো এটাই হচ্ছে, আমরা এটাকে রিকারশন ট্রি বলতে পারি। এটাকে কি বলতে পারি, রিকারশন ট্রি। এটা ট্রি কেন বলতেছি আর একটু অন্য একটা ছবি আঁকলে আরো ক্লিয়ার হবে।
যাই হোক, আপাতত এই জিনিসটা বুঝছো কিনা সবাই, যে জি একটা স্যার, বুঝছি। ফাংশন কিভাবে কল হচ্ছে। তো এই জিনিসটাকে স্ট্যাক প্রপার্টি বলি আমরা। স্ট্যাক স্ট্যাক কেন? লাস্টে যে ফাংশনটা কল হচ্ছে তার কাজ শুরুতে শেষ হচ্ছে, তাই না? যেমন সবার শেষে কল হয়েছিল ফান4, ফান4 সবার শেষে কল হয়েছিল, ওর কাজে সবার শেষে, সবার আগে শেষ হয়েছে। ওর আগে। লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যে সবার পরে ইন করছে সে সবার পরে আউট হয়েছে। তো এটাকে আমরা স্ট্যাক প্রপার্টি বলি আর কি। আচ্ছা, কারো কনফিউশন আছে? এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকলে একটু বলো, এটা ক্লিয়ার না করে সামনের দিকে আগানো উচিত হবে। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এটা ক্লিয়ার করে দিলাম। এবার আরেকটা ফাংশন দেখি, ঠিক আছে? আরেকটা ফাংশন দেখি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা লিখছিলাম সেটাই করি, ফিবোনাচি। ঠিক আছে, ফিবোনাচিটা দেখি, ওই ফাংশনটা কিভাবে কল হবে একটু দেখি। আচ্ছা, এখানে আমি একটা ফাংশন বানাইলাম যে হচ্ছে আমাকে nতম ফিবোনাচি নাম্বারটা রিটার্ন করবে, nতম ফিবোনাচি নাম্বারটা রিটার্ন করবে। ঠিক আছে, এখন এটা দরকার নাই এখানে নেওয়ার। যাই হোক, এটা হচ্ছে যে i less than equal to 2 হলে রিটার্ন করবে। ঠিক আছে, n যদি দেই, এখানে n দিলাম, ধরো nতম ফিবোনাচি নাম্বারটা রিটার্ন করবে। আমি ধরে নিচ্ছি ফিবোনাচি সিরিজটা এরকম 1 1 2 3 5 8 13 21 34 এভাবে করে যাচ্ছে। ফিবোনাচি নিয়ে তোমাদের তো কারো আশা করি কোনো সমস্যা নেই। ফিবোনাচি চিনো না এরকম কেউ আছে? আচ্ছা, এই জিনিসটা সবাই আশা করি বুঝছো। তো এটা হচ্ছে প্রথম ফিবোনাচি নাম্বার, দ্বিতীয় ফিবোনাচি নাম্বার, তৃতীয় ফিবোনাচি নাম্বার, চতুর্থ ফিবোনাচি নাম্বার, এভাবে করে দিলাম। n এর মান আমি যদি এখানে ধরো 8 ইনপুট দেই, তাহলে এখানে আউটপুটে দেখবা তুমি 21। ঠিক আছে, আউটপুটে 21 পাচ্ছ। এতগুলো কিসের এরর হয়েছে? আচ্ছা, এটা আবার কেন এরর দেয়? না ওটা না, আচ্ছা এটা ভয়েড দিছি, এটা ইন্টিজার হবে। আচ্ছা, আমি খুব ইনএফিশিয়েন্ট হয়ে গেছি। আচ্ছা যাই হোক, তো 21 দেখাচ্ছে। তারপরে এখানে যদি আমি 9 দেই তাহলে 34 দেখাবে, যদি এখানে 5 দেই তাহলে 5 দেখাবে। আশা করি বুঝতেছো। তো এটা কিভাবে এক্সিকিউট করে সেটা একটু দেখি, এটা একটু সবাই ভালো মতো খেয়াল করো। ধরো আমি কিসের জন্য আঁকবো, 4-এর জন্যই আঁকি, 4-এর জন্য। ঠিক আছে, তো 4 দিলে আউটপুট 3 দেয়, ওই জিনিসটা আমি একটু ড্র করি। ফিবোনাচি 4 ওটা কিভাবে এক্সিকিউট হয়। আচ্ছা, তোমরা সবাই একটু দেখো যে আমি আঁকার আগে আগে তোমরা জিনিসটা বুঝতে পারো কিনা। তাহলে মেইন ফাংশন থেকে আমি কল করলাম কি, যে এখানে সি আউট আমি দিলাম, আমি এখানে ধরো প্রিন্ট করলাম কি, প্রিন্ট করলাম ফিবোনাচি 4। ফিবোনাচি 4 যখন কল করব, সে এখানে আসলো। এখানে দুইটা লাইন আছে, তিনটা লাইন আছে। প্রথম লাইনে i less than or equal to 2 হলে 1 রিটার্ন করবে। তারপরেরটাতে ফিবোনাচি i - 1 ফিবোনাচি i - 2 এই দুইটা ক্যালকুলেট করবে। তারপরেরটাতে ওই যেটা ক্যালকুলেট করছে সেটা রিটার্ন করবে। আচ্ছা, তাহলে তিনটা লাইন আছে। ফিবোনাচি 4 কল করলাম, ফার্স্ট লাইনটা এটা কি এক্সিকিউট হবে? হবে না। তারপরের লাইনটা এখানে সে ফার্স্টে এসে ফিবোনাচি i - 1 এই জিনিসটা কল করবে, এই জিনিসটা কল করবে। তাহলে হচ্ছে যে f অফ, আমি ধরো এখানে লিখি x ইকুয়াল টু, তাহলে কি করবে সে ফার্স্টে f অফ i - 1 মানে কত, 4 - 1 মানে 3 কল করবে। তারপরে প্লাস করে আর কিছু এখনো করার সুযোগ পায় নাই, আগেই f অফ 3 তে কি করবে, সে চলে যাবে, f অফ 3 তে চলে যাবে। তো এই ফাংশনটা ধরো এখন কল হয়ে গেল f অফ 3। এখানে i এর মান কত, 3। এখানেও তাহলে সে তিনটা লাইন পাবে। তো এই তিনটা লাইনে কি কি হচ্ছে দেখো তো। ফার্স্টে হচ্ছে যে i less than or equal to 2, তারপরে ফিবোনাচি i - 1 i - 2, তারপরে x রিটার্ন করা এটা। আচ্ছা, এখন i এর মান যদি 3 হয়, এক্ষেত্রে প্রথম লাইন এক্সিকিউট হবে না,
দ্বিতীয় লাইনে গিয়েই সে ফার্স্টে এখন কি করবে, যে ফিবোনাচি অফ আবার i-1 মানে 3-1 ফিবোনাচি অফ 2 কে কল করে দেবে। এখানে প্লাস কিন্তু আরেকটা কাজ ছিল, কিন্তু ওটাতে যাওয়ার সুযোগ পাইনি। জি স্যার। শুরুতেই ফিবোনাচি অফ 2 কে কল করে দিল, যেখানে i এর মান 2। এখানে গিয়েও সে তিনটা লাইন পাবে। প্রথম লাইনে যদি i < 2 হয় 1 রিটার্ন করে এরকম, তারপর দ্বিতীয় তৃতীয় লাইন আছে। প্রথম লাইনে সে এখন কন্ডিশন ফুলফিল হয়ে গেছে, ভ্যালুটা পেয়ে গেছে i এর মান 2 এর কম বা সমান, তাহলে সে এখান থেকে কি করবে, 1 রিটার্ন করে দেবে। 1 রিটার্ন। 1 রিটার্ন যাবে কোথায়, এই যে f2 এর জায়গায় 1 একটা ভ্যালু রিটার্ন গেল, ঠিক আছে, এই 1 ভ্যালুটা রিটার্ন গেল, ঠিক আছে, 1 রিটার্ন গেল। এরপর তাহলে এখানে যদি রিটার্ন করে, ঠিক আছে, এবার এখানে কি হয়েছিল, f2 কল হয়েছিল, অর্থাৎ fi-1 কল হয়েছিল, i-1। এখন তাহলে এটার আরেকটা পার্ট বাকি আছে না, f(i-2) কল হওয়া, তার মানে f(1) কল হওয়া। তাহলে এখন f(1) ও কল হবে, যেখানে i এর মান 1। তাহলে এখানেও তিনটা লাইন, কিন্তু প্রথম লাইন থেকেই সে কি করবে, রিটার্ন যাবে, প্রথম লাইন থেকেই সে একটা 1 রিটার্ন করবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে f(3) ছিল, ফিবোনাচি অফ 3 যেটা ছিল, ওর এখান থেকে এখন দুইটা কল হইলো, ফিবোনাচি অফ 3 থেকে দুইটা কল হইলো, f(2) f(1), দুইটা থেকেই 1 1 দুইটা ভ্যালু আসছে, 1 1 যোগ করে সে কি পাচ্ছে, 2 পাচ্ছে। ওই 2টাকে সে কি করবে, এখন রিটার্ন করে দেবে, ওই 2টাকে সে রিটার্ন করবে। তো রিটার্ন করবে এখানে একটা ভ্যালু 2, একটা ভ্যালু 2 সে রিটার্ন করবে। তো এটা কোথায় রিটার্ন করছে, এটা কোথায় রিটার্ন করছে, ওই যে i = 4, ফিবোনাচি অফ 4 যেটা ছিল ওখানে রিটার্ন করবে। তো ফিবোনাচি অফ 4 থেকে f(3) কল হয়েছিল, এখন কল হবে কত, এখন কল হবে f(2). f(2) যদি কল হয়, তাহলে এখানে i এর মান 2 দিয়ে কল হলো, i এর মান 2 দিয়ে। এখানেও তিনটা লাইন, প্রথম লাইন থেকে সে রিটার্ন করবে একটা কত, 1, একটা 1 রিটার্ন করবে, ঠিক আছে। তো +1 ও কল করবে, হ্যাঁ, স্যার +1 আসবে না একটা f(2) এর পাশে? সরি, স্যার এখান থেকে স্যার 0 রিটার্ন করবে না? স্যার f(2) এর সাথে আরেকটা +1 আসবে না, ওই যে f(2) এর জন্য যেটা হয়েছিল? না না, খেয়াল করো, এখানে আমি যখন f(4) এ ছিলাম, মানে f(4) মানে হচ্ছে ফিবোনাচি 4 এ ছিলাম, ওখান থেকে একটা ফিবোনাচি 3 একটা ফিবোনাচি 2 কল হয় না? না না স্যার, এই যে কমলা কালার দিয়ে যে হ্যাঁ, লাইনটা লিখছেন হ্যাঁ, হ্যাঁ, f(2), এটার পাশে আরেকটা 1 আসবে তো, মানে ওই না যে আসবে না, f(2) এর আমি জন্য। বলি জি স্যার। যে এখানে f(3) আর f(2) কল হয়েছিল, কল হওয়ার কথা ছিল, তাই f(3) কল হয়ে ওখানে f(3) থেকে f(2) f(1) দুইটা কল হয়েছে, ওখান থেকে 1 1 আসছে 2, ওই দুইটার যোগফলটা এখানে রিটার্ন গেছে, ঠিক আছে। এরপর এখানে f(2) যখন কল হবে, ওখানে তিনটা লাইন আছে। তো প্রথম লাইনেই দেখো, যদি i এর মান 2 এর সমান বা ছোট হয় তাহলে 1 রিটার্ন করে, তাহলে ও তো i এর মান 2 পেয়ে গেল, তাহলে সে সরাসরি 1 রিটার্ন করে দেবে না, আরেকটা কল হওয়ার তো সুযোগই পাবে না, এরপরে দুইটা লাইনে তো সে আসবেই না। স্যার ওই যে সবুজ কালি দিয়ে যেটা লিখছিলেন f(2), এটার হ্যাঁ, জন্য 1 + f(1), মানে 1 + 1 কল হচ্ছে না, 1 + 1 রিটার্ন ওই করছে। জিনিসটা হয়েছে কেন, কারণ হলুদ কালারের এখানে যখন আমি ছিলাম, এখানে i এর মান ছিল 3, i এর মান যদি 3 হয় তাহলে সে f(2) আর f(1) কল করবে, ওই f(2) কল হয়েছে আর f(1) কল হয়েছে, এটা হচ্ছে i এর মান 3 ছিল এর জন্য। কিন্তু f(2) তে যখন আমি আসছি, তখন কিন্তু সরাসরি সে 1 ই রিটার্ন করছে, কারণ i এর মান 2 আছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে সে সরাসরি রিটার্ন করছে। f(1) এ যখন, তখনও এই কন্ডিশন স্যাটিসফাই করছে, তাই সে সরাসরি 1 রিটার্ন করছে। অর্থাৎ f(2) আর f(1) থেকে নতুন আর কল যায় না, সরাসরি 1 রিটার্ন করে দেয়। বুঝছো ইমতিয়াজ? স্যার বুঝছি। তাহলে এখানে যে f(2) তে গেলাম, তাহলে এখান থেকে সরাসরি সে 1 রিটার্ন করে দিল। এই 2 আর 1 এই দুটো মিলে এখন কত হবে, 3 হবে। ওই 3 ভ্যালুটা সে এখন কি করবে, মেইন ফাংশনে রিটার্ন করবে। কিন্তু স্যার এটা তো 4 হওয়ার কথা না? এই যে 3 আউটপুট, 4 এর জন্য 3, এই যে এখানে 4 নাম্বার, মানে f(4) এর জন্য আউটপুট 3 না, 3 তো, 4 না তো, 1 1 2 3 এভাবে দিলাম না। আচ্ছা, বুঝছো? জি স্যার বুঝছি। আমাকে আরেকটা কেস দেখাইতে হবে নাকি এটা বুঝছো? আচ্ছা, তো আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হচ্ছে সবার। স্যার এখানে তাহলে রিটার্ন এক্সট্রার মধ্যে আর কোনো কিছু হয় না স্যার? রিটার্ন এক্স হইলো না, এই যে সরি, এই যে দেখো এখানে f(3) f(2) কল হয়েছিল, তো f(3) থেকে 2 আসছে, f(1) থেকে 1 আসছে, এই দুটো 2 আর 1 যোগ করে কত হয়, 3 হয় না? পরে যে এখানে লাস্টে রিটার্ন এক্স আছে, ওইটাই তো কি করতেছে, এই 3 ভ্যালুটাকে রিটার্ন করতেছে। এখান থেকে যে 1টা আগের এখানে আসলো, কিভাবে আসলো, ওই যে পরে রিটার্ন স্টেটমেন্ট আছে ওটার মাধ্যমে তো আসছে।
ঠিক আছে? জি স্যার। মানে এই যে এই রিটার্ন স্টেটমেন্টটা কখন এক্সিকিউট হচ্ছে, f(3) এর ক্ষেত্রে এক্সিকিউট হচ্ছে, f(4) এর ক্ষেত্রে এক্সিকিউট হচ্ছে। মানে এই দুটো যোগফল যেটা পাচ্ছি ওই যোগফলটা তো সে রিটার্ন করতেছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আর আমি যদি ধরো তোমাদেরকে f(5) এর জন্য ধরো একটা দেখাই, তাহলে f(5) থেকে সে ফার্স্টে f(4) কে কল করবে, f(4) থেকে সে f(3) এটাকে কল করবে, f(3) থেকে f(2) এটাকে কল করবে। তো f(2) তে গেলেই সে রিটার্ন করে 1, তাহলে এখানে একটা 1 আসবে। তো f(4) থেকে f(3) প্লাস আরেকটা কি কল করার কথা, f(2) কল করার কথা। তো f(2) যখন কল হবে তো ওখান থেকে সে আবার কি রিটার্ন পাবে, f(2) থেকে সরাসরি একটা 1 রিটার্ন আসবে। ঠিক আছে, 1 রিটার্ন আসবে। তো এই 1 যেটা আর এই 1টা এই দুটা মিলে 2 যোগ হবে। 2 এটা কোথায়, সরি এরকম তো হওয়ার কথা না। আচ্ছা সরি আমি ভুল করছি। আচ্ছা, f(5) থেকে f(4), f(4) থেকে f(3), f(3) থেকে f(2) একটা কল হলো, আরেকটা কি কল হবে, f(1). তো এখান থেকে কত যাবে, আবার 1 যাবে। তো এখানে 1 + 1 এই দুটো যোগ করে কত হয়, 2 হয়। ঠিক আছে, এই 2টা f(4) এর কাছে আসবে। f(4) থেকে একটা f(3) কল গেছিল, আরেকটা কি কল যাবে এখন, f(2) কল যাবে। এই f(2) থেকে আবার একটা 1 রিটার্ন যাবে। তো তাহলে এদিক থেকে 2 আসছিল আর এদিক থেকে 1 আসছে, 2 আর 1 যোগ করে কত হয়, 3 হয়। এই 3টা সে f(5) এর কাছে রিটার্ন আনবে। f(5) থেকে f(4) কল হয়েছিল, আরেকটা কি হবে, আবার f(3) কল হবে। f(3) থেকে আবার f(2) কল হবে, f(1) কল হবে। ঠিক আছে, এদের দুইজনই তাকে 1 1 করে কি করবে, কন্ট্রিবিউট করবে। এই 1 যোগ 1 করে সে যে 2টা পাচ্ছে ওটাকে সে f(5) এর কাছে রিটার্ন করবে। তো f(5) কি করবে, ওর 3 আর 2 এই দুটো মিলে যে 5 আছে ওই জিনিসটা রিটার্ন করে। তো এইভাবে করে বেসিক্যালি যায়। ঠিক আছে, আমি ফাংশন গুলোকে যদি একটু বক্স করে দেই তাহলে হয়তো তোমরা এক্সিকিউশনটা বুঝতে পারবে। তাহলে 5 থেকে 4 কল হইলো, এখান থেকে 3 কল হইলো, এখান থেকে 2 1 কল হইলো, 4 থেকে তারপরে ব্যাক করে আবার এখানে 2 কল হইলো, এই দুটো যোগ করে এখানে আসলো, এরকম আর কি। ঠিক আছে, তো এটা আশা করি সবার বোঝা গেছে। এটা না বুঝলে আমরা সামনের দিকে আগাইতে পারবো না। স্যার এইখানে মানে যেটা মানে 2 এর চেয়ে ছোট ওইটা দুইটা দুইটা কল হচ্ছে না স্যার, ওইটাই দেখতে হবে। হ্যাঁ, তবে বেসিক্যালি কি কল হচ্ছে না হচ্ছে, মানে কিভাবে কল হচ্ছে, রিকারশনটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, পার্টিকুলার এই প্রবলেম নিয়ে সমস্যা থাকতে পারে, বা এটা কিভাবে সলভ করবা বুঝতেছো না ওটা হইতে পারে, কিন্তু রিকারশন নিয়ে সমস্যা থাকা যাবে না, যে কিভাবে এক্সিকিউট হচ্ছে ওটা বুঝে নিন। আচ্ছা ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে সবার। স্যার জি। রিকারশনে যে রিটার্নের ব্যাপারটা স্যার, ধর প্রথম দিকে যদি রিটার্ন হচ্ছে তাহলে কি স্যার মানে ফাংশনটা পুরোপুরি শেষ বা এরকম কিছু হ্যাঁ একটা হয়ে যাচ্ছে? হ্যাঁ ওরকম, যেমন ধরো আমি এখানে যদি f(2) কল করি, জি স্যার। f(2) দেই, তাহলে সে শুরুতেই যাবে 1 রিটার্ন করে চলে আসবে। আচ্ছা, মানে পরের শর্তে যাবেই না আর। হ্যাঁ, পরের গুলোতে আর যাওয়ার সুযোগ পাবে না। আচ্ছা। এটাই হচ্ছে বেস কেস, যে যেটা দিয়ে আমি আজীবন যাওয়া থেকে ঠেকাই দিচ্ছি। আজীবন যাওয়া বলতে কিরকম, যেমন ধরো আমি এই ফাংশনটাতে যদি বেস কেসটা না দিই কোনো কারণে, ধরো এই কেসটা দিলাম না, তুমি এবার f(2) কল করলেই কি হয় একটু খেয়াল করো, যে f(2) কল করলে ওখান থেকে কি হবে, ফার্স্টে f(1) কল হবে, তাই না? f(1) থেকে আবার কি কল হবে, f(0) কল হয়ে যাবে, কারণ f(1) এ যখন আসছি i এর মান 1, তাহলে সে int x = f(0) এটা কল করে দিবে। f(0) থেকে দেখবে আবার f(-1) কল হয়ে যাবে, ওখান থেকে আবার f(-2) কল হয়ে যাবে, এভাবে আজীবন যাইতে থাকবে যাইতে থাকবে। শেষ হবে না। হ্যাঁ, এটা একটা ইনফিনিটি লুপের মতো হয়ে যায়। কিন্তু রিকারশন যেহেতু স্টেক মেমোরির স্টেকের মাধ্যমে এক্সিকিউট করে এবং প্রত্যেকটা রিকারশনের জন্য মেমোরিতে জায়গা নেয়, এটার কারণে এখানে একটা কাহিনী ঘটে, যে তুমি রান টাইম এরর খাবা, ক্র্যাশ করবে। ঠিক আছে, সেগমেন্টেশন ফল্ট বলে ওটাকে, বা তোমার এটাকে স্টেক ওভারফ্লো বলে। তোমাদের প্রোগ্রামে তোমরা ওটা রান টাইম এরর খাবা, স্টেক ওভারফ্লো বলে এটাকে। মানে এখানে প্রত্যেকটা রিকারসিভ কলের জন্য স্টেকে কিছু কিছু জায়গা নেওয়া হয়। তোমরা কম্পাইলার করলে স্টেক কি জিনিস সেটা বুঝবা, মানে মানে তোমার প্রোগ্রাম স্টেক কি, তোমার স্টেক মেমোরি কি জিনিস সেটা দেখবা। তো যাই হোক, ওই স্টেকে কিছু কিছু জায়গা নেয়, রিকারশনে স্টেকে কিছু কিছু জায়গা নেয়। তো ওই প্রত্যেক, যেহেতু আমি অনেকগুলো ফাংশন এরকম জেনারেট করতেছি, করতে 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 এক সময় গিয়ে দেখা যায় স্টেক ওভারফ্লো হয়ে যায়। আমি যদি এখানে আইটাকে প্রিন্ট করি তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এটা রান করলে দেখো অনেকগুলো এখানে কল হইলো, এখানে অনেকবার কল হয়ে গেছে। ঠিক আছে, তো প্রায় দেখবা যে এখানে তোমার কি
এখানে প্রায় আমি দেখলাম 1,74,000 বার এখানে তাহলে কল হইলো, বা এরকম আর কি 1,02 লাখের মতো কল হইতে পারতেছে, এর বেশি আর কল হইতে পারতেছে না, ঠিক আছে। তারপরে এসে ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে রিকারশন কিন্তু খুব বেশি ডিপে যেতে পারে না। রিকারশন খুব বেশি ডিপে যেতে পারে না। কতটুকু ডিপে যাবে সেটা ডিপেন্ড করতেছে তোমার মেমোরিতে জায়গা কতটুকু আছে তার উপর। আমার এখানে 2 লাখ স্টেজ পর্যন্ত যেতে পারবে, তোমাদের মেশিনে হয়তো আর একটু বেশি যাবে বা একটু কম যাবে, এরকম হবে আর কি, ঠিক আছে। এই একই ফাংশনটাই যদি তোমাদের মেশিনে চালাও হয়তো আর একটু ডিপে যেতে পারবে অথবা আর একটু কম ডিপে যেতে পারবে, এরকম হবে, ঠিক আছে। স্যার এটা কি অ্যাকচুয়ালি র্যামের উপরও ডিপেন্ড করে, মানে এটা কি ফর রিয়েল, মানে যার র্যাম যত বেশি হবে তত বেশি এরকম নাকি? ওরকম, ঠিক আছে। তোমার স্টেক মেমোরি কতটুকু আছে ওটার উপর ডিপেন্ড করে। স্টেক মেমোরি কি তুমি সেটা কম্পাইলার করলে তখন পাবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝলাম। তাহলে রিকারশনের বেসিক একটা আমরা জিনিস কিভাবে এক্সিকিউট হয় ওটা দেখলাম। রিকারশন ট্রিটা চিনলাম। রিকারশন ট্রি বলতে যেমন ধরো এই যে এখানে এটা গাছের মতো, এটা 2টা শাখা, এটা 2টা শাখা, এটা 2টা শাখা, এরকম করে গাছের মতো, জন্য এটাকে রিকারশন ট্রি বলে, ঠিক আছে। এই জিনিসটা আশা করি বুঝলাম। এখন আমরা আমাদের মূল পড়ার দিকে আসবো, ঠিক আছে। এগুলো যাদের আগে থেকে ক্লিয়ার আছে তাদের এতক্ষণ পর্যন্ত নতুন কিছু শেখা হয় নাই। এখন আমরা একটা প্রবলেম যদি পাই সেটা কিভাবে রিকারশন দিয়ে সলভ করব সেদিকে যাবো ইনশাআল্লাহ। এখন আমাদের মূল টার্গেট হচ্ছে একটা প্রবলেমকে রিকার্সিভ অ্যাপ্রোচে সলভ করা। আচ্ছা আমি একটু 5 মিনিটের ব্রেক দিই। আচ্ছা এখন আমরা রিকারশনের বেসিকটা দেখলাম। এখন আমরা রিকারশন দিয়ে কি প্রবলেম সলভ করার স্টেপগুলো দেখবো, ঠিক আছে। প্রবলেম সলভ করবো এখন রিকারশন দিয়ে। রিকারশন দিয়ে প্রবলেম সলভ করতে গেলে কিভাবে করবো একটু আসে। তো এখানে আমাদের 4টা বেসিক স্টেপ থাকবে, এটা একটু মাথায় রাখো। 4টা বেসিক স্টেপ থাকবে। 1 নাম্বার হচ্ছে আমাদের একটা ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করতে হবে। ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করতে হবে। শুরুতে ম্যাজিক ফিজিক নিয়ে কথাবার্তা বলা শুরু করে দিচ্ছি। আচ্ছা ফার্স্ট হচ্ছে একটা ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমার ওই ম্যাজিক্যাল ফাংশনটা দিয়ে একটা সাব প্রবলেম সলভ করতে হবে। সাব প্রবলেম সলভ করতে হবে, ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করা, তারপরে হচ্ছে আমার একটা সাব প্রবলেম সলভ করতে হবে ম্যাজিক্যাল ফাংশনটা দিয়ে। 3 নাম্বার হচ্ছে আমার কারেন্ট স্টেটের জন্য কিছু টাস্ক আমার কমপ্লিট করতে হবে। এখন কারেন্ট স্টেট কি জিনিস ওটা আমি একটু পরে আসতেছি। কারেন্ট স্টেটের জন্য কিছু কি টাস্ক আমার কমপ্লিট করতে হবে। আর 4 নাম্বার যেটা সেটা হচ্ছে আমরা তো একটা বেস কেস দেই। তো বেস কেসের মতোই আছে, কিন্তু বাকি জিনিসগুলো আমি 3টা ভাগে ভাগ করে ফেলছি। একটা ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করা, সাব প্রবলেম সলভ করা, তারপর কারেন্ট স্টেটের জন্য প্রয়োজনীয় যা যা কাজ আছে ওগুলো করা, এরপর একটা বেস কেস ডিফাইন করা। এখন আমি একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। সেটা হচ্ছে ধরো আমাকে বলা হলো n এর মান 4 দিলে আমি 4 লেন্থের একটা স্টারের প্যাটার্ন প্রিন্ট করব। প্রবলেমটা তাহলে বুঝে গেছে? আমি n এর মান 5 দিলে কিভাবে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এগুলো সবাই করে আসতো লুপ দিয়ে। এখন আমরা এটা রিকারশন দিয়ে কিভাবে সলভ করবো সেটা জানার চেষ্টা করব। আচ্ছা তো ফার্স্টে আমি ম্যাজিক্যাল ফাংশনে আসি। তো ম্যাজিক্যাল ফাংশন কি জিনিস? আমার ম্যাজিক্যাল ফাংশনটা আমার এই ইনপুটের উপর ডিপেন্ড করে একটা ফাংশন হবে, যে ফাংশনটাতে আমি আসলে চিন্তা করব যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমার ফাংশনটা কেমন হওয়া উচিত। যেমন আমি চিন্তা করলাম যে আমার একটা এরকম ফাংশন আছে যাকে আমি কোন একটা n যদি দেই, সে এই n লেন্থের একটা স্টারের ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে পারে n হাইটের। অর্থাৎ আমি যদি ফান 3 কল করি তাহলে সে 3 হাইটের একটা স্টারের ট্রায়াঙ্গেল প্রিন্ট করবে। ফান 5 দিলে 5 হাইটের একটা স্টারের ট্রায়াঙ্গেল প্রিন্ট করবে। ফান 10 দিলে 10 হাইটের একটা স্টারের ট্রায়াঙ্গেল প্রিন্ট করবে। আমি এটা ধরে নিলাম। অর্থাৎ আমার প্রবলেমটা সলভ করার জন্য আমার একটা ফাংশন বানাইতে হবে, যে ফাংশনটা ইনপুটটাকে প্যারামিটার হিসেবে নিল, আমার এখানে প্রোগ্রামের ইনপুট বা রিলেটেড জিনিসটাকে প্যারামিটার হিসেবে নিল, আর হচ্ছে কি যেটা আমার ফাইনাল আউটকাম দরকার ওই জিনিসটাকে সে তৈরি করে দেবে ওই প্যারামিটারের উপর ডিপেন্ড করে।
এভাবে আমি ম্যাজিক্যাল ফাংশনটা চিন্তা করব। আমি ধরে নেব যে কাজ করে, কিভাবে কাজ করে না করে ওগুলো আমার এখনো চিন্তা করার দরকার নেই। আমি ধরে নেব যে ও কি করে, কাজ করে। এটা হচ্ছে ফার্স্ট ধাপ। তাহলে ফার্স্ট ধাপটাই হবে কি, যে আমার একটা ফাংশন আছে, যে ফাংশনটা থেকে আমি ইনপুটটা যদি দেই, যে আমার ডিজায়ার্ড আউটপুট যেটা সেটা সে আমাকে বের করে দেয়। তাহলে এই কেসে আমাদের এই ম্যাজিক্যাল ফাংশনটা কি, n দিলে সে আমাকে n হাইটের একটা পিরামিড স্টারের ট্রায়াঙ্গেল প্রিন্ট করে দেবে। আচ্ছা, তাহলে আমাকে চ্যাটে একটু সবাই বলো যে এই ফাংশনটা কি হবে, ইন্টিজার হবে না ভয়েড হবে? চ্যাটে একটু সবাই লিখে দাও তো আমাকে, এটা রিটার্ন টাইপ কি হবে? সবাই একটু তাড়াতাড়ি লিখো এই জিনিসগুলো, দেরি করিও না, একটু তাড়াতাড়ি লিখো। ঠিক আছে, তোমরা জাস্ট ক্লাসে আসো কিনা এটা একটু চেক করে দেখতেছি। ঠিক আছে, এটা আমি ইচ্ছে করে ওভাবে বলছিলাম ইন্টিজার হবে না ভয়েড হবে, এটা ভয়েডই হবে, কারণ তার কিছু রিটার্ন করার দরকার নেই, সে জাস্ট প্রিন্ট করে ব্যাক করবে এরকম। তা আমি তাহলে এখানে একটা n এর মান ইনপুট নেব। ঠিক আছে, n এর মান ধরে ইনপুট নিলাম, তারপর আমি ফান ধরো n কল করে দেবো, তাহলে এই কাজ শেষ, সে আমাকে প্রিন্ট করে দেবে। 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার সলভিং সাব প্রবলেম, এটা ইম্পর্টেন্ট ইস্যু, খেয়াল করো। এখন আমার কাছে যে ফাংশনটা আছে এখানে যদি আমি n দেই, বা ধরো এখানে আমি একটা i দিলাম, সে তাহলে i সাইজের একটা কি করবে, প্যাটার্ন প্রিন্ট করে দেবে। আমি যদি এখানে i এর মান কি দেই, ফান 4 দিয়ে কল করি, তাহলে সে 4 সাইজের প্রিন্ট করতে পারে। আমি যদি ফান 3 কল করি, 3 সাইজের প্রিন্ট করে। আমি যদি ফান 1 কল করি, তাহলে সে জাস্ট একটা স্টার প্রিন্ট করে। বুঝতেছো তো বিষয়টা? ফান 1 করলে কি হবে, জাস্ট একটা স্টার প্রিন্ট করবে না? আশা করি না বুঝতে কিন্তু সাথে সাথে জিজ্ঞেস করবা। আচ্ছা, তাহলে এটা বোঝা গেল। এটা যদি বুঝি তাহলে আমার মোটামুটি 30% কাজ শেষ। এবার আসি সাব প্রবলেম। সাব প্রবলেম কি? আচ্ছা, এখন আমি রিকারসিভ কলটা ইউজ করব। আমি রিকারসিভ কল ইউজ করে এই পুরো প্রবলেমটা সলভ করতে গেলে আমার দেখো এটার একটা পার্ট আমি সলভ করে নিয়ে আসতে পারি না, যেহেতু আমার এই ফাংশনটা আমি বললাম যে আই দিলে, আই যদি দেই তাহলে সে আই লেন্থের একটা আই হাইটের একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে পারে। তাহলে আমি একটা কাজ করতে পারি না, এখানে i-1 লেন্থেরটা আগে প্রিন্ট করে আনতে পারি না? তাহলে আমি যদি এখানে 5 দিতাম, তাহলে 4 লেন্থেরটা আগে প্রিন্ট হয়ে গেল, তারপরে কি বাকি জাস্ট একটা লাইন প্রিন্ট করা, এটা আমার বাকি থাকে, তাই না? এটা একটু খেয়াল করো যে i-1 করলে কি হবে। ধরো n এর মান আমি 5 দিলাম, এখানে n এর মান ধরো আমি 5 দিলাম ইনপুটে, তাহলে i-1 কল করলে সে 4 লেন্থেরটা প্রিন্ট করে নিয়ে আসে না? তাহলে আমার এখন বাকি থাকে কি, একটা লাইন স্টারের একটা লাইন প্রিন্ট করা, এটা বাকি থাকে না? জি স্যার। 4 লেন্থের তো কাজ শেষ, কারণ আমি ধরে নিয়েছি যে এই ফাংশনটা এই কাজটা করতে পারে, এটা আমার ম্যাজিক্যাল ফাংশন। ও আমি ধরে নেবো যে ও ম্যাজিকের মতো এই কাজটা করে ফেলে। ঠিক আছে, তারপর আমার এক লাইন স্টার প্রিন্ট করা বাকি থাকে। বুঝা গেছে এই জিনিসটা? বুঝছো? তাহলে সাব প্রবলেম পরে নিয়ে আসলাম। তো সাব প্রবলেম গুলো এরকমই হয় যে আমি একটা রিকারসিভ ফাংশন কল করে দেখা যায় যে ছোট একটা কাজ করে নিয়ে আসি। আমার এখন পুরো প্রবলেম যেটা সলভ করতে হচ্ছে তার একটা ছোট পার্ট আমি সলভ করে নিয়ে আসি। আচ্ছা, তাহলে অলরেডি তোমরা মনে হয় 3 নাম্বারটাও বুঝতে পারতেছো যে কি করতে হবে। 3 নাম্বার এখানে কি কাজ করতে হবে সেটা হচ্ছে, আমার এখানে আই এর মান যখন আমি 5 দিছিলাম, আই এর মান যখন আমি 5 দিছিলাম তখন 4 পর্যন্ত সে প্রিন্ট করে নিয়ে আসলো। তাহলে আমার বাকি থাকে কি এখন, আই এর মান যদি 5 হয় তাহলে 5টা স্টার প্রিন্ট করা বাকি থাকে। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা আমি কিভাবে করতে পারি, ফর ইন j = 0 j less than I j plus plus এরকম দিলাম, হচ্ছে সিয়ার স্টার। এটা দিলেই হয়ে যায় না, একটা স্টার একটা লাইন প্রিন্ট করে দিল। ঠিক আছে, মানে আমার আই এর মান যখন 5 দিলাম তখন 4টা প্রিন্ট করা হয়ে গেছে। এটা আমি এটা ম্যাজিক্যাল ফাংশন এর জন্যই বলতেছি, কারণ এটা কিভাবে করবে আমার জানার দরকার নেই, ও কিভাবে কাজ করবে এটা আমার জানা বা চিন্তাই করার দরকার নেই, এটা কিভাবে এক্সিকিউট হবে এটা আমার চিন্তাই করার দরকার নেই। আমি যা চিন্তা করবো আমার একটা ফাংশন আছে, ওই ফাংশনটা দিয়ে আমি এরকম একটা সাবটাস্ক সলভ করে নিয়ে আসছি। এখন কারেন্ট স্টেট যেটা i = 5, এটার জন্য যে একটা লাইন প্রিন্ট করা দরকার সেই লাইনটা আমি এখন প্রিন্ট করবো। ওই লাইনটা আমি প্রিন্ট করে দিলাম। লাইনটা প্রিন্ট করার পরে আমরা একটা এন্ড লাইনও প্রিন্ট করি, কারণ প্রত্যেকটা লাইনের পরে তো একটা নিউ লাইন আছে, ওই নিউ লাইনটা ধরে প্রিন্ট করে দিলাম। কাজ শেষ, এই 3টে স্টেপ শেষ। এখনো তোমাদের মনে হইতে পারে যে এটা কি আসলে কিভাবে কাজ করবে না করবে কিছু তো বুঝতেছি না।
বিশ্বাস করে এটা বুঝারই দরকার নেই, এটা বুঝতেই হবে না তোমার, তুমি জাস্ট এই স্টেপগুলো ঠিকঠাক মতো এক্সিকিউট করতে পারতেছো কিনা এটাই হচ্ছে বিষয়। ও কিভাবে রান করতেছে এটা ওর চিন্তা, তুমি জাস্ট এই 4টে স্টেপ লিখে দেবা, ঠিক আছে? ও কিভাবে কাজ করে এটা চিন্তা করার দরকার নেই। বাট ফাইনাল স্টেপ বেস কেসের ক্ষেত্রে এবার আমাদের একটু রিকারশনটা কিভাবে এক্সিকিউট হবে এটা চিন্তা করা লাগবে। আমি ধরো একদম ছোট একটা কেসে চিন্তা করি যে আয়ের মান ধরো আমি এখানে 3 দিলাম, তাহলে ফান 3 থেকে কি কল হবে, শুরুতে গিয়ে ফান 2 কল হয়ে যাবে না, ঠিক আছে? তারপরে ফান 2 থেকে আবার শুরুতেই কি কল হয়ে যাবে, ফান 1 কল হয়ে যাবে না? আচ্ছা ফান 1 থেকে আমার কি ফান 0 আর কল করার দরকার আছে? না স্যার। নাকি 1 আসলে আমি একটা স্টার প্রিন্ট করে বিদায় নিতে পারি? এটা করতে পারি না? নাহলে তো আজীবন এরকম নিচে নামতেই থাকবে করতে করবো না। তাহলে আমি 1-এ যখন আসছি তো ফান 1 কি কাজ করা উচিত ওটা আমাদের জানা থাকা লাগবে। এটাই হচ্ছে বেস কেস। ফান 1 মানে কি, একটা স্টার প্রিন্ট করা। ফান 1 মানে একটা স্টার প্রিন্ট করা, এটা আমার কি থাকবে, এটা আমার মাথায় থাকা লাগবে। মানে এটাই হচ্ছে বেস কেস। বেস কেসটা আমার নিজে চিন্তা করে বের করতে হবে। তো বেস কেসের জন্য আমরা করবো কি, এরকম ছোট একটা কেসে দেখবো যে কোন দিকে আগাচ্ছে আমার ফাংশনটা, আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছে। তো দেখবো যে ফান 1 এর দিকে আগাচ্ছে। তো ফান 1 এ যদি আগায় তাহলে কি আমি আর নিচে নামতে দেবো? তো আমি আপাতত ডিসিশন নিলাম যে না, আমি আর নিচে নামতে দেবো না। তাহলে ফান 1 থেকে আমি কি করবো, রিটার্ন করবো। তো ফান 1 থেকে রিটার্ন করতে গেলে আমার কি করতে হবে, ফান 1 আসলে কি করে। তো আমি যে ম্যাজিক্যাল ফাংশনটা বলছিলাম, ওই ম্যাজিক্যাল ফাংশনের ডেফিনেশন অনুসারে ফান 1 কি করে, এক লাইনের একটা স্টার। তাহলে ওই কাজটা ম্যাজিক্যাল ফাংশনের ডেফিনেশন অনুসারে যে কাজটা করা দরকার ওটা আমি এখানে লিখে দেবো। সেটা হচ্ছে যে ইফ i = 1, ঠিক আছে? i = যদি 1 হয় আমি এখানে কি করব, একটা স্টার প্রিন্ট করব, তারপর আমি কি করব, রিটার্ন করব। এখন তোমাদের মনে হইতে পারে যে একই ভানুমৈত্রী, একই ইন্দ্রজাল, এরকম মনে হইতে পারে, কিন্তু দেখবা কাজ করতেছে, ঠিক আছে? এটা বুঝে নিই স্যার। কোনটা বেস কেসটা? দেখো 5 লাইনের স্টার প্রিন্ট করে দেয়, 5 দিলে। আমি যদি এখানে 10 দিই, 10 লাইনের স্টার প্রিন্ট করে দেব। আচ্ছা বেস কেসটা আরেকবার বলি। আমাদের একটা কোশ্চেন ছিল। ও আগে যেটা বলছে ওটা বলি, তারপরে আমাদের এখানে বেস কেসটা একটু খেয়াল করো যে আমি ধরো ফান 3 কল করলাম, তাহলে সেটা কই যাবে, ফান 2 এর দিকে যাবে না? এটাই কল করে দেবে না? ধরো বেস কেস নাই আর কি, বেস কেস নাই, ফান 3 কে কল করলে সে ফান 2 কল করবে না? তুমি একটু কথা বলো। হ্যাঁ, ওখান থেকে আবার ফান 1 কল করবে না? ওখান থেকে আবার ফান 0 কল করবে না? এরকম আজীবন নিচের দিকে নামতে থাকবে না? ফান 1 এ স্টপ করে। তো আমি ফান 1 এ থামাইতে পারি, তুমি চাইলে ফান 2 তেও থামাইতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে? বেস কেসটা ফিক্স করবে, ফান 1 এ থামাবো। এখন আমাদের ম্যাজিক্যাল ফাংশনের ডেফিনেশনটা কি ছিল, যে আমি যদি ফান 6 বলি তাহলে সে 6 লাইন পর্যন্ত একটা স্টারের প্যাটার্ন প্রিন্ট করে। আমি যদি ফান 4 বলি তাহলে সে 4 লাইনের স্টারের প্যাটার্ন প্রিন্ট করে। তো এই ফাংশনের ডেফিনেশন অনুসারে আমি ফান 1 কল করলে কি হওয়া উচিত? তাহলে জাস্ট একটা স্টার প্রিন্ট করা, এটাই হওয়া উচিত না? মানে এক লাইনের স্টারের প্যাটার্ন। ফান 2 হলে 2 লাইনের স্টারের প্যাটার্ন, ফান 3 হলে 3 লাইনের স্টারের প্যাটার্ন, তাহলে ফান 1 হলে এক লাইনের স্টারের প্যাটার্ন না? তো এক লাইনের স্টারের প্যাটার্ন মানে একটা স্টার প্রিন্ট করব, আয়ের মান যদি 1 হয়, তাহলে ফান 1 আর কি, আয়ের মান 1 হলে তাহলে কি একটা স্টার প্রিন্ট করে আমি রিটার্ন করে দিলাম, তখন আর নিচের দিকে সে নামবে না। হ্যাঁ, দ্বিতীয়ত ইফতি মনে হয় কিছু বলতে চাইছিল, বা অন্য কেউ বল। ছিল বলো। স্যার, এটাকে যদি পিরামিড আকার করি তাহলে কি করতে হবে? পিরামিড বলতে উল্টা? না না স্যার, মনে করেন পিরামিড আকার আর কি। হ্যাঁ, এভাবে মানে মনে করেন এখানে পাঁচটা স্টার এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। ওটা তাহলে নিজেরা চিন্তা করো, সব আমি দেখে না দিই। স্পেসটা কিভাবে করতে হবে সেটা পাই না। আচ্ছা এখন, আচ্ছা ওটাতে পরে আসে, আগে আমি আর কিছু জিনিস দেখাই। এখন ধরো একটা কথা, এখানে মানে আমাদের এক্সিট লাইনটা কি আমাদের দেওয়া দরকার ছিল? কোন এক্সিটটা? মানে i = 1 যেটা দিয়ে আমরা করছি, মানে রিটার্নটা করছি আর কি। এটাই তো বেস কেস, এটা না দিলে তো আজীবন চলতে থাকবে। না মানে আমাদের 0 হইলে ডাইরেক্টলি ফলস কাউন্ট করবে না? এটাতে আসতেছে এখন ওটাতে আসতেছে, ওটাতে এখন আসতেছে। আচ্ছা এখন যেটাতে ছিলাম সেটা হচ্ছে
ওই হ্যাঁ, এখন বেস কেসটা আমরা যদি একটু এক্সপেরিয়েন্সড হই তাহলে দেখা যাবে বেস কেসটাতে আমরা এই কাজগুলো কমায় ফেলতে পারতেছি। কিরকম, যে আমি দেখো এখানে ইফ i = 0 যদি দেই তাহলে সরাসরি আমি রিটার্ন করে দিতে পারি। এটার কনসেপ্টটা কিরকম আমি একটু বলি। এটার কনসেপ্টটা হচ্ছে, আচ্ছা মানে কনসেপ্টটা চিন্তা করো, ফান 0 এটা যদি কল করি তাহলে আসলে কি করা উচিত? তার 0 লাইন প্রিন্ট করা উচিত, 0 লাইন প্রিন্ট করা উচিত না? ম্যাজিক্যাল ফাংশনের ডেফিনেশন অনুসারে ফান 0 হলে কি করা উচিত? 0 লাইন প্রিন্ট করা উচিত। তার মানে শুধু রিটার্ন করে ফেলবে, এটাই না? আমি কিন্তু এভাবে করেও দিতে পারি। মানে এটা কিন্তু আমি চিন্তা করছি কি আমার ফাংশনের ডেফিনেশন অনুসারে। এভাবে করলে আমার কিন্তু এই কষ্টটা বেঁচে যায়। দেখবা যে এখনো কাজ করতেছে। ফান 1 এর ক্ষেত্রে সে এখানে এসে একটা স্টার প্রিন্ট করবে, এই জায়গায় এসে একটা স্টার প্রিন্ট করবে, তারপরে ফান 0 কে কল করতেছে। তো 0টা থেকে হচ্ছে তোমার কি, মানে তার আগে 0 কে কল করছিল, তো 0 থেকে সরাসরি শুধু রিটার্ন করে। তো আমার বাই ডেফিনেশন 0 কি করা উচিত, যে জাস্ট এমনি রিটার্ন করে ফেলা উচিত। ওই কাজটা দেখবা সে করতেছে। ঠিক আছে? তো যাই হোক, তোমার যেভাবে চিন্তা করতে সুবিধা লাগে, কেউ হয়তো এভাবে কোড করতে পারো, যেটা আগে মাথায় আসে সেটাই করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তবে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকম যদি i = 0 বা একটু নিচে নামায় আনি তাহলে দেখা যায় আমার এরকম এক লাইনের জন্য আলাদাভাবে যে ডিল করা লাগে ওই কাজটা করতে হয় না। এটা কিছু কাজ করতে করতে তোমরা মোটামুটি এক্সপেরিয়েন্সড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা এখন আমি বুঝাইলেও তোমরা হয়তো প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে কল্পনা করতে পারবে না। এবার আসি আরেকটা প্রবলেম। এখন ধরো আমাকে বলা হলো যে উল্টা থেকে প্রিন্ট করতে। আমাকে যদি 5 দেয় তাহলে আমি ফার্স্টে 5টা প্রিন্ট করবো, তারপরে 4টা প্রিন্ট করবো, তারপরে 3টা, তারপরে 2টা, তারপরে একটা, এভাবে প্রিন্ট করবো 5টা দিলে। এবার আমি এগুলো সব একটু মুছে দিই। ঠিক আছে? আচ্ছা এগুলো মুছে না দিই, এটা থাকুক। তাহলে হচ্ছে এটাকে নতুন আরেকটা বানানোর চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা এখন দেখি বলো এটাতে আমাদের ম্যাজিক্যাল ফাংশনটা তাহলে আমরা কিভাবে চিন্তা করবো, তোমরা নিজেরা চিন্তা করো আমার সাথে সাথে। তাহলে আমাদের ম্যাজিক্যাল ফাংশনটা আগের মতোই, ওকে যদি আমি n দিই তাহলে ও একটা উল্টা পিরামিড প্রিন্ট করে দেবে। উল্টা পিরামিড না, এটা কি বলবো, উল্টা ট্রায়াঙ্গেল প্রিন্ট করে দেবে। তাহলে আমার এখানে একটা আমার ইনপুট থাকবে, প্যারামিটার থাকবে, আর ও একটা উল্টা ট্রায়াঙ্গেল প্রিন্ট করে দেয়, এটা থাকবে। এরপর সাব প্রবলেম সলভ করা। আচ্ছা এখন সাব প্রবলেম কিভাবে সলভ করবো? ধরো i এর মান আমাকে 5 দিল, তাহলে আমার এক্ষেত্রে কি করা লাগবে, কিভাবে কাজটা করতে পারি? আগে 5টা প্রিন্ট করে ফেলতে হবে, ফাংশনটাকে লাস্টে কল করলে হবে। আচ্ছা এখন না, আমি দেখো চিন্তাটা কিভাবে করবো। তাহলে আমি আগে 5 লাইন প্রিন্ট করে 5টা স্টার প্রিন্ট করে তারপরে আমি সাব প্রবলেমটা মানে তারপরে কি আমি আমার ফাংশন যেহেতু উল্টা প্রিন্ট করতে সক্ষম, উল্টা যেহেতু সে প্রিন্ট করতে পারে, কাজে আমি আগে n সংখ্যক স্টার বা i সংখ্যক স্টার প্রিন্ট করে দেব। তারপরে আমি i-1 কে কল করলে সে নিচেরটা প্রিন্ট করে দেবে না? i = 5 এর জন্য ফার্স্টে আমি 5 স্টার প্রিন্ট করলাম, 5 স্টার তো বেরিয়ে নাম মনে হচ্ছে, যাই হোক 5টা স্টার আমি প্রিন্ট করলাম। তারপরে আমি ফান 4 কে কল করে দিলে সে সাব প্রবলেমটা সলভ করতেছে না, বুঝছো? অর্থাৎ আমার 2 আর 3 নাম্বার এই দুটো আমরা আগে পরেও করতে পারি। কখনো হচ্ছে 2 নাম্বারটা পরে করতে পারি, 3 নাম্বার কাজটা আগে করতে পারি, আবার কখনো 2 নাম্বার কাজটা আগে 3 নাম্বার কাজটা পরে করতে পারি। এটা আমাদের প্রবলেমের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? মানে আগে যা কাজ করার ওগুলো করলাম, তারপর আমরা কি করব, সাব প্রবলেমটাকে সলভ করব। অথবা হইতে পারে যে আগে সাব প্রবলেমটা সলভ করতেছি, তারপরে কি যা কাজ করার ওটা করতেছি। তো তাহলে আমরা এখানে 5টা স্টার প্রিন্ট করি, int j = 0, j less than I, j plus plus cout star। এটা এরপর আমি i-1 এটাকে কল করলাম। এটাকে কল করলে কি হবে, সে হচ্ছে নিচের পার্টটা প্রিন্ট করে দেবে। ও কিভাবে করবে সেটা আমার চিন্তাও করার দরকার নেই, ও করবে, ও করতে পারে। ঠিক আছে? ও করতে পারবে, আমি এটাই ধরে নেব। তাহলে আমার কাজ হচ্ছে ফার্স্টে আমি একটা লাইন প্রিন্ট করব, এরপরে আমি সাব প্রবলেম দিয়ে পরের পার্টটা প্রিন্ট করে আনবো। যেহেতু এখন আমার ফাংশনটা হচ্ছে উল্টা প্রিন্ট করতে জানে, কাজেই ও নিচের পার্টটা প্রিন্ট করে আনতে পারবে। এখন আমি যদি আগে সাব প্রবলেমটা সলভ করে তারপরে 5টা স্টার প্রিন্ট করি তাহলে এটা দেখতে অদ্ভুত টাইপের হয়ে যাবে। মানে আমার কারেন্ট কেসের জন্য আমার দেখতে আবার এই টাইপের হয়ে যাবে। ফার্স্টে আগে এটা প্রিন্ট করে ফেললাম, তারপরে 5টা স্টার প্রিন্ট করলাম, ওইটা তো আসলে কোনো মিনিং নাই, তাই না? আমার তাহলে করতে হবে কি, আগে 5টা স্টার প্রিন্ট করবো, তারপরে কি সাব প্রবলেমটা সলভ করবো। আচ্ছা তো এটার ক্ষেত্রে বেস কেস কি হবে? তো বেস কেসের ক্ষেত্রে আমরা আগের মতো চিন্তা করব যে f of ধরো 3 কল করলে এটা কোন দিকে যায়, ফার্স্টে সে 3টা স্টার প্রিন্ট করে f of 2 কে কল করে,
তারপরে f of 2 কে কল করলে কোন দিকে যায়, সে আগে দুইটা স্টার প্রিন্ট করে, তারপরে f of 1 কে কল করে। f of 1 কে কল করলে কি হয়, আমি কি রিটার্ন করে দেবো নাকি? দেখা যাচ্ছে যে না, f of 1 তো একটা স্টার প্রিন্ট করে তারপরে f of 0 তে যায়। তাহলে আমি করতে পারি কি, f of 0 থেকেই রিটার্ন করতে পারি, তাহলে f of 0 থেকে রিটার্ন করতে পারি। অথবা তোমাদের যদি এটা চিন্তা করতে কষ্ট হয় তাহলে তোমরা f of 1 এ যখন আসতেছে তখন ম্যাজিক্যাল ফাংশনের কি হইতে পারে, একটা স্টার প্রিন্ট করে রিটার্ন করবে, ওটাও তোমরা লিখতে পারো। if i equal to 1 তাহলে কি cout স্টার হচ্ছে রিটার্ন, চাইলে এটাও করতে পারো। অথবা তোমাদের যদি এটা চিন্তা করতে মনে হয় যে না এটা আমরা চিন্তাটা করতে পারতেছি, তাহলে তুমি সরাসরি এটাও লিখতে পারো। তোমার যেটা খুশি তুমি সেটা লিখতে পারো, সমস্যা নেই। এখন যদি এই ফাংশন, উপরের ফাংশন আর নিচের ফাংশন, এই দুটার মধ্যে তোমরা একটু কম্পেয়ার করো, তাহলে দেখবা যে দুইটার মধ্যে মানে আশ্চর্যজনকভাবে তোমরা মিল খুঁজে পাবা। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে কোন জায়গায়, যে একটাতে আমি এই প্রিন্টটা আগে করছি, ফাংশনটা পরে কল করছি, আর একটাতে ফাংশনটা আগে কল করছি, প্রিন্টটা পরে করছি। ঠিক আছে, এটাই। কিন্তু আমরা এভাবে চিন্তাগুলো আনবো না, আমাদের চিন্তাটা করতে হবে এই 4টে স্টেপ অনুসারে। আমার একটা ম্যাজিক্যাল ফাংশন আছে, ওটা দিয়ে আমি একটা সাব প্রবলেম সলভ করায় নিয়ে আসবো। কারেন্ট যে আমার ইনপুটের ভ্যালুটা আছে, আই এর যে ভ্যালুটা আছে, ওটাকে আমি কারেন্ট স্টেট বলতেছি। কারেন্ট যে আই এর ভ্যালু আছে ওটার জন্য আমি নির্দিষ্ট কিছু কাজকর্ম করব, ঠিক আছে। তারপর আমি একটা বেস কেস বসাবো। তো বেস কেস বসানোর জন্য আমরা লাস্টের দিকের কিছু কেসে কি হওয়া উচিত, ম্যাজিক্যাল ফাংশনটা কিভাবে ডিফাইন করা উচিত, ওই জিনিসটা আমি বসাবো। ঠিক আছে, এই আইডিয়াটা সবাইকে বুঝতে পারছো? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমি আরো কিছু প্রবলেম তাহলে সলভ করি, তোমাদের মানে তখন আরেকটু বুঝতে সুবিধা হবে। যেমন ধরো এখানে আমি একটা প্রবলেম সলভ করি। ধরো বলা হলো যে প্রিন্ট ডিজিটস, স্যার ওই স্টারটা তো রিকারশনে প্রিন্ট করা যেত না, সরি আমরা যদি ওটা লুপে না করে হ্যাঁ আরেকটা রিকারশন, কোনটা স্টার একটা ওই মানে স্পেস স্টার, ওটা বলতেছে যে না এতক্ষণ চেক করলাম আর কি, তোমার কথা বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তোমার যদি এটা একটা কমেন্ট হয়ে থাকে তাহলে ঠিক আছে। স্যার লুপের কথা বলতেছে, মানে ফর লুপটা ইউজ না করে। হ্যাঁ হ্যাঁ, লুপ ইউজ না করে রিকারশন করলাম আর কি। তবে আমরা তো রিকারশন শিখতেছি, এজন্য এখন এগুলো করতেছি আর কি। এগুলো সবই তো লুপ দিয়ে করা যাবে, কিন্তু আমরা আপাতত রিকারশন শিখতেছি, এই কারণে এগুলো প্র্যাকটিস করি। পরে কিছু প্রবলেম দেখবা, যেমন ধরো এখানে তুমি নিচের প্রবলেম গুলোই, যেমন ধরো এই যে ন্যাপসেক, এই প্রবলেমটা তুমি যদি লুপ দিয়ে করতে যাও তোমার বুঝতে খবর হয়ে যাবে, কিন্তু তুমি যদি রিকারশন দিয়ে করো অনেক ইজিলি করতে পারবে এরকম আর কি। আচ্ছা যাই হোক, আমরা আপাতত ইয়াতে আসি, সেটা হচ্ছে এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। প্রিন্ট ডিজিটস ইউজিং রিকারশন। এখানে বলছে তোমাকে একটা সংখ্যা দেওয়া আছে, ওই সংখ্যার ডিজিট গুলো আলাদা আলাদা করে দেখাতে হবে। ধরো 6 7 9 এরকম একটা সংখ্যা দিল, তাহলে তোমার আউটপুটে আসবে কি, ফার্স্টে 6 স্পেস 7 স্পেস 9, ধরো এরকম করে আসলো। ঠিক আছে, এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা, তাহলে আমার এখন একটা ফাংশন বানাতে হবে, যে হচ্ছে কি, যে সংখ্যাটা দেব সেটাকে নিয়ে। আচ্ছা, তাহলে আমি এখন একটা ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করব। তো ওই ফাংশনের কাজ কি? ওই ফাংশনের কাজ হচ্ছে কি বলা যায় দেখি, তোমরা আমাকে সবাই একটু চিন্তা করো, যে আমি এখন একটা ফাংশন, জাস্ট ম্যাজিক্যাল ফাংশনটা চিন্তা করো, ও কি করা উচিত, ওর কি করা উচিত? ইনপুট কি নেবে আর আউটপুট কি দেবে? না, তুমি মডটোটো গুলো এখন চিন্তাই করবা না। তুমি আগে চিন্তা করো যে তোমার একটা মানে তুমি চিন্তা করবা মানে একদম ইয়া থেকে, কি বলবো, একদম অ্যাবস্ট্রাক্ট থেকে চিন্তা করবা, একদম বার্ড মানে বার্ড আই ভিউ যেটা বলে আর কি, একদম উপর থেকে চিন্তা করবা, ভেতরে ডিটেলস গুলো চিন্তাই করবা না। চিন্তা করবা যে এরকম একটা ফাংশন আছে, তাকে এটা ইনপুট দেবো, এটা আউটপুট বের হয়ে আসবে, এই টাইপের। তাহলে এখানে ইনপুট কি দেওয়া উচিত? একটা ইন্টিজার নাম্বার, ঠিক আছে স্যার একটা রেখা, একটা ইন্টিজার নাম্বার ইনপুট দেওয়া উচিত, ঠিক আছে। তো আর আউটপুট কি দেওয়া উচিত? স্যার ওই ডিজিট গুলা, সংখ্যাটার ডিজিট গুলো। তো আউটপুট দেওয়া উচিত যে ওই ইন্টিজারটাকে কি করছে, মানে ভেঙে ভেঙে প্রিন্ট করতেছে। তো তার মানে আউটপুটে সে কি করবে, এই সবগুলো প্রিন্ট করে দেবে। তাহলে আমি একটা ভয়েড ফাংশন বানাইতে পারি, ভয়েড ডিজিট প্রিন্ট ডিপি, ধরো নাম দিলাম ডিজিট প্রিন্ট ডিপিআর দিলাম।
তো ওকে আমি একটা n যদি দেই তাহলে সে ওই nটাকে কি করবে, nটাকে ভাগ করে করে দেখাবে, এরকম কিছু একটা আমার ধরো কনসেপ্ট। nটাকে যদি দেই nটাকে ভাগ করে করে দেখাবে। আচ্ছা এখন আমি চিন্তা করি যে এটাকে আমি কিভাবে কাজ করতে পারি। তো আমি একটা সাব প্রবলেম সলভ করে নিয়ে আসি, সাব প্রবলেম সলভ করে নিয়ে আসি, আর কারেন্ট যে n আছে ওর জন্য কিছু একটা কাজ করি। এখন কি করা যেতে পারে? আচ্ছা একটা কাজ করতে পারি না, যে কারেন্ট স্টেট হিসেবে আমি 9টাকে প্রিন্ট করলাম আর 67 প্রিন্ট করার জন্য ওকেই দায়িত্ব দিয়ে দিলাম এই ফাংশনটাকে। এটা করা যায় না? কারেন্ট স্টেট হিসেবে আমি 9কে প্রিন্ট করলাম আর 67 প্রিন্ট করার জন্য ওকেই দায়িত্ব দিয়ে দিলাম। এটা করা যায় না? ও যেহেতু যে কোনো একটা নাম্বার দিলে সেটা প্রিন্ট করতে পারে, কাবিল আছে সে মোটামুটি। তাহলে আমার ফার্স্টে কি ডিপিআর এটা দেবো, ফার্স্টে 67কে প্রিন্ট করার জন্য তাকে দায়িত্ব দিয়ে দেবো। তো 67 সংখ্যাটা আমি বানাবো কেমনে? আমার তো n আছে, লাস্টের ডিজিটটা বাদ দেবো কেমনে? n/10 দিলে হয়ে যায় না? তাহলে আমি ধরে নিলাম যে সে এটা প্রিন্ট করে ফেলছে, তাহলে ধরে নিলাম সে কি করছে, প্রিন্ট করে ফেলছে। তাহলে এখন আমার বাদ বাকি কাজ কি? বাদ বাকি কাজ হচ্ছে যে কারেন্ট যে ভ্যালুটা আছে ওইটা প্রিন্ট করা। ওইটা আমি কিভাবে প্রিন্ট করব? n mod 10 এটা দিয়ে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, তা আমি এখানে একটা ধরো শুরুতে স্পেস দিতে পারি, n mod 10 দিলে ওই ইয়া করবে না, লাস্টের ডিজিটটা প্রিন্ট করবে না, আর লাস্টের আগের ডিজিটগুলো তো প্রিন্ট করার জন্য ওকেই আমি দায়িত্ব দিয়ে দিলাম। তাহলে আমার সাব প্রবলেমও সলভ হয়ে গেল, কারেন্ট স্টেটের জন্য যে নেসেসারি কাজগুলো ছিল ওগুলো আমি করে ফেললাম। এখন আমার হচ্ছে বেস কেস বসাতে হবে। এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? মানে আইডিয়াটা ডেভেলপ করা এটাই হচ্ছে মেইন। আচ্ছা কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো, আপনার হাত তুলে রাখছি, কিছু বলবা? মানে এগুলোর সাথে রিলেট করতে পারতেছো কিনা এটা হচ্ছে মেইন। তুমি এই স্টেপগুলোর সাথে রিলেট করতে পারতে হবে, এটার সাথে রিলেট করতে পারতেছো? মানে কিভাবে কি হচ্ছে? ফার্স্টে ম্যাজিক্যাল ফাংশনে আমার চিন্তাই করার দরকার নেই যে ভেতরে মড করবো ভাগ করবো, ওগুলো চিন্তাই করবো না। ফার্স্টে আমার একটা ফাংশন আছে যাকে এটা ইনপুট দেবো, এটা আউটপুট দেবে। এরপরে এসে আমি 2 আর 3 নাম্বার নিয়ে চিন্তা করবো যে সাব প্রবলেম। আচ্ছা তাহলে আমাকে পুরো একটা প্রবলেম দিল, এটার তাহলে একটা পার্ট আমি সলভ করে নিয়ে আসি, কিভাবে করা যায়। তাহলে আমি এটার পার্ট হিসেবে এটার লাস্ট ডিজিট ছাড়া বাকিগুলো প্রিন্ট করতে দিয়ে দিলাম। আচ্ছা তাহলে লাস্ট ডিজিট প্রিন্ট করার কাজটা আমি এখন করি। আমার কথা শোনা যাচ্ছে? এখন কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা এবার আসি। তো এই ফাংশনটাতে আমি ধরো n এর মান 679 যদি দেই তাহলে সে কি করবে? ডিপিআর 679 দিলাম, তাহলে সে কি করবে? ফার্স্টে ডিপিআর 67 করবে না? এখন শোনা যাচ্ছে। আচ্ছা একটু খেয়াল করো, আমি যদি ডিপিআর 679 দেই এই ফাংশনটাতে তাহলে সে কি করবে? ডিপিআর 67 কে কল করবে না? তারপর ডিপিআর 67 থেকে আবার কি হবে? ডিপিআর 6 এটা কল যাবে না? ঠিক আছে, তো এটাতে যদি কল যায় আমার কি আর নিচে দিয়ে কল যাওয়ার দরকার আছে? এক ডিজিট যখন চলে আসবে প্রিন্ট করে দিলে হয় না? যখন একটা ডিজিটে চলে আসবে তখন শুধু ওই ডিজিটটাকে প্রিন্ট করে দিলে হয় না? এখন একটা ডিজিটে চলে আসছে, ওটা আমি চেক কিভাবে করব? আমার কথা বুঝতেছো তোমরা? হ্যাঁ একটা ডিজিটে চলে আসছে, ওটা আমরা কিভাবে বুঝবো? n এর যে ডিজিটের সংখ্যা 1, এটা করলেই হয়ে যায় না? সেভাবে স্যার চিন্তা করলে ঝামেলা লাগে, ওটা জিরো দিয়ে চিন্তা করতে স্যার সুবিধা হয়। এটা তুমি যেভাবে তুমি চিন্তাটা যেভাবে ডেভেলপ করতে পারো আর কি, সেটা হচ্ছে না সবসময় যে জিরোতে নেমে আসতে, সবসময় যে আচ্ছা আমার কথা এখন ক্লিয়ারলি শুনতেছো? আমি 1 থেকে 10 পর্যন্ত বলি, একটু দেখো শুনো কিনা। আচ্ছা যেখানে ছিলাম তো তাইলে দেখো, তাহলে একটু খেয়াল করো যে আমার এখানে যে জায়গা ছিলাম আর কি, তো এটাতে আমি নানাভাবে চিন্তা করতে পারি, ওটা ব্যাপার না। আমি ওটা চিন্তা করতে পারি যে ধরো ডিপিআর জিরোতে গেলে থেমে যাবে, ওটাও চিন্তা করা যায়, সমস্যা নেই। কিন্তু মানে যেটা মাথায় আসে আর কি, তো 600 তো মানে নিয়মটা হচ্ছে এরকম যে তুমি ছোট একটা ইনপুট দেবা, 3 ডিজিট 2 ডিজিট এরকম একটা ইনপুট দিলা, ওই ইনপুটটা আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছে সেটা তুমি দেখবা। যেমন 67 দিয়ে গেল, 67 থেকে ধরো কি
6 এর দিকে গেল, আমার তো তাহলে আর নিচের দিকে যাওয়ার দরকার নেই, 1 ডিজিটে আসলে আমি জাস্ট ওইটাকে প্রিন্ট করে দেবো। এভাবে চাইলে আমি চিন্তা করতে পারি। তো তোমার যেভাবে চিন্তাটা আগাতে সুবিধা লাগে ওভাবে চিন্তা করবা, ঠিক আছে? তো যাই হোক, তো তাহলে বেস কেস বসানোর জন্য আমরা ছোট একটা কেস দিয়ে দেখবো যে আস্তে আস্তে কোন দিকে আগাচ্ছে। তাহলে মূলত আমার এই 4টে স্টেপ মাথায় রাখতে হবে। আমার কাছে একটা ম্যাজিক্যাল ফাংশন থাকবে, ওই ম্যাজিক্যাল ফাংশন আমি ইনপুটটা দিলে সে আমাকে আউটপুটটা দিয়ে দেবে। তারপর আমার একটা ওই ম্যাজিক্যাল ফাংশন দিয়ে সাব প্রবলেম একটা সলভ করে নিয়ে আসতে হবে। পুরো কাজটা আমার নিজের হাতে করার জন্য আমি রেখে দেবো না, একটা পার্ট আমি করে নিয়ে আসবো। তারপরে আমার বাদ বাকি যে কাজটা আছে, যে কাজটা আমি বাকি রাখছি, ঠিক আছে, সাব প্রবলেমে তো একটা কাজ করে নিয়ে আসলাম, বাদ বাকি কারেন্ট স্টেটের জন্য যে কাজটা করা দরকার ওই কাজটা আমি করব, ঠিক আছে? এরপর সবার শেষে আমরা কি করব, যে একটা বেস কেস বসাবো। তাহলে ধরো আমি এখানে একটা ডিপিআর এন্ড এটা দেই, দেখি কি কাজ করে। এখানে ধরো দেখো ও এখানে কিছু একটা ঝামেলায় পড়ে গেছে কেন। আচ্ছা, এখানে আমি রিটার্ন দিই, রিটার্ন শব্দটা লিখি নেই। আচ্ছা, তাহলে 6 7 9 এভাবে করে প্রিন্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি এই জায়গায় স্পেস আগে দিছি, এখানে কোনো স্পেস দিই নাই প্রিন্ট করার সময়। এই জিনিসগুলো আমি ইচ্ছা করে করছি, এই প্রবলেমটা সলভ করার জন্য এভাবে করে করা দরকার ছিল। এগুলো তোমরা আস্তে আস্তে এক্সপিরিয়েন্স পেলে নিজেরাই বুঝতে পারবা যে কখন কিভাবে কি করতে হবে, ঠিক আছে? এই প্রবলেমে একটা কথা আছে যে মনে হয় লাস্টে কোনো এক্সট্রা স্পেস প্রিন্ট না করা বা এরকম কিছু কথাবার্তা মনে হয় এটাতে, আচ্ছা এটাতে বলে নাই, কিন্তু ওরকম হয় অনেক সময় যে লাস্টে কোনো এক্সট্রা স্পেস প্রিন্ট করা যায় না। তো তুমি যদি এখানে n mod 10 এর পরে তারপর স্পেস প্রিন্ট করো, তোমার এখানে দেখতে মনে হবে যে ঠিক আছে, কিন্তু ওখানে আবার প্রেজেন্টেশন এরর, রং অ্যান্সার, বিভিন্ন রকম হবে যাবে ঝামেলা হইতে পারে। যাই হোক, এটা আরেকটা প্রবলেম সলভ করলাম। এবার আসি, আমাদের রিকারশন দিয়ে অ্যারের উপর বিভিন্ন প্রবলেম সলভ করা লাগে। যেমন ধরো আমরা একটা প্রবলেমে আসি যে ম্যাক্স নাম্বার, এটাই চিন্তা করি, ম্যাক্স নাম্বার সামেশন। আচ্ছা আমরা সামেশনটা করি, ম্যাক্স নাম্বারটা তোমরা ট্রাই। যে আমাকে বললো যে একটা অ্যারে আছে, ওই অ্যারের যোগফল বের করতে হবে, ঠিক আছে? অ্যারের যোগফল বের করতে হবে। আচ্ছা আমি কাউন্ট ভাওয়েলস এটাই দেখাই দিই, একই কথা, মানে অ্যারের উপর কাজ আর কি, স্ট্রিং বা অ্যারে এগুলো। তো এই প্রবলেমটাতে আমাকে বললো যে একটা স্ট্রিং দেওয়া থাকবে, ওই স্ট্রিং এ ভাওয়েল কয়টা আছে কাউন্ট করতে হবে, ভাওয়েল কয়টা আছে কাউন্ট করতে হবে। তার মানে কাইন্ড অফ তুমি ধরতে পারো যে একটা অ্যারেতে ওই এ আই ও ইউ কয়টা আছে সেটা কাউন্ট করা। অ্যারের প্রবলেমগুলো সাধারণত আমরা একটা মানে রিকারশন দিয়ে যখন সলভ করি তখন একটা ওয়েতে সলভ করি। তো এটা একটু আমরা দেখি। ধরো অ্যারের সাইজটা আমি এখানে n হিসেবে নিলাম, ধরো গ্লোবাল ভেরিয়েবল হিসেবে নিলাম। আচ্ছা, আমাকে বললো কি ভাওয়েল কাউন্ট করতে হবে। তো ধরো আমাকে এরকম কিছু একটা দিল, এখন ভাওয়েল কাউন্ট করবো। সাধারণত অ্যারেতে আমরা যেটা করি সেটা হচ্ছে আমি কারেন্ট কোন পজিশনে আছি ওটা একটু ট্র্যাক রাখি, কারেন্ট কোন পজিশনে আছি। এবং আমি চিন্তা করি যে আমার ম্যাজিক্যাল ফাংশনটা হচ্ছে এরকম, এই কারেন্ট যে পজিশনটাতে আমি আছি এটা থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশ, এটা থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশের রেজাল্টটা আমাকে ও ধরো দিয়ে দিল। কারেন্ট যে পজিশনে আছে ওই পজিশন থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের রেজাল্টটা আমাকে সে কি করবে, রিটার্ন করবে, ঠিক আছে? আচ্ছা আমি কাউন্ট ভাওয়েলস এটা না দেখাই, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, সবগুলো একই টাইপেরই। আমি সামেশনটাই দেখাই, এটা বুঝাতে একটু সহজ হবে, তোমাদের হাতে একটু সময় কম। এটার দিকে যাই। তো সামেশনটা যেটা বলতেছে, তো এটা হচ্ছে আমার ধরো n সংখ্যক ভ্যালু দেওয়া আছে, n ধরো 5টা ভ্যালু দেওয়া আছে, 3 4 1 6 8 এরকম দেওয়া হবে, সবগুলোর যোগফলটা বের করতে হবে। আমি চিন্তা করবো এরকম যে আমার একটা ম্যাজিক্যাল ফাংশন দেওয়া আছে, ওকে যদি f কোন একটা ইন্ডেক্স আমি দেই, i দিলাম, i এর মান ধরো 2, তাহলে আমি ধরো 0 1 2 3 4 এভাবে চিন্তা করি, এগুলো হচ্ছে ইন্ডেক্স আর উপরেরটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? আমি যদি f of 2 দেই তাহলে সে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমাকে রিটার্ন করবে। তাহলে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল কত? 15 না? এই অংশটা যোগফল কত? আচ্ছা, তাহলে আমি যদি f of 5 দেই, f of 4 দেই, সে আমাকে কি করবে? 8 রিটার্ন করবে। তাহলে পুরা অ্যারেটার যোগফল যদি আমি পেতে চাই, তোমরা চ্যাটে আমাকে লিখে দাও যে আমার এখানে কি লিখতে হবে, কোন ফাংশনটা দিয়ে কল করতে হবে। পুরা অ্যারের যোগফল যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি কি কল করতে হবে?
ঠিক আছে মিরাজ আলম যেটা বলছো, f(2) দিলে সে 2 নাম্বার ইন্ডেক্স থেকে শেষ পর্যন্ত অংশের যোগফল বের করে দেয়। f(4) দিলে সে 4 নাম্বার ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল প্রিন্ট করে দেয়। আমি যদি f(1) দেই তাহলে সে কি 1 নাম্বার ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল প্রিন্ট করে দেবে। অর্থাৎ এখানে 15 আর 4 19 প্রিন্ট করবে, সে 19 রিটার্ন করবে। আমি তাহলে কি করব? f(1) দিলে তো হবে না রে ভাই, আমার দিতে হবে কি f(0). f(0) যদি দেই সে আমাকে কি করবে 0 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল কি করবে রিটার্ন করবে। বুঝা গেছে? হ্যাঁ নাইমুর রশিদ, ঠিক আছে। আচ্ছা বুঝা গেছে জিনিসটা? তাহলে আমি f(0) দিয়ে কল করব, f(0) দিয়ে কল করব। আমি ধরো এখানে ইন্টিজার একটা অ্যারে নেব। তো সাধারণত আমরা এরকম অ্যারে নিয়ে কাজ করতে গেলে ওই অ্যারের সাইজটা আর হচ্ছে অ্যারেটাকে গ্লোবাল নেই, ওটাকে গ্লোবাল নিয়ে ফেলি, ঠিক আছে। আচ্ছা আমি ধরো আপাতত আগে ইনপুটটা একটু নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা ইনপুটটা নিয়ে ফেললাম। ইনপুটটা নেওয়ার পরে এবার আমি কি চিন্তা করি যে এখানে আমি f(0) দিলে সে আমাকে পুরো যোগফলটা দেওয়ার কথা। দেখি তাহলে আমার ফাংশনটা কি হবে। আমার ফাংশনটা দেখতে হবে এরকম যে একটা সে ইন্টিজার রিটার্ন করবে f, তারপরে তাকে আমি একটা ইন্ডেক্স দেব। তো সে আমাকে কি রিটার্ন করবে? সামেশনটা রিটার্ন করবে। তাহলে সে আমাকে কি রিটার্ন করবে? সামটা রিটার্ন করবে। এই সামটা আমার এখন বের করতে হবে। যাই হোক, এখন আমরা চিন্তা করি, এভাবে চিন্তা করাটা একটু সহজ। সেটা হচ্ছে আমি মাঝখানে কোন একটা জায়গায় ধরো আছি, এই জায়গায় আছি, মাঝখানে কোন একটা জায়গায় ধরো আছি। তাহলে আমি যদি এই 2 নাম্বার ইন্ডেক্সে থাকি, এখন আমি সাব প্রবলেম কিভাবে চিন্তা করতে পারি? সাব প্রবলেম এখন আমি কি চিন্তা করতে পারি দেখি, সবাই আমাকে একটু বলো তো। তাহলে ম্যাজিক্যাল ফাংশন ডিফাইন করলাম যে আমি f(0) দেবো, তাহলে সে 0 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল দেবে। f(1) দেবো, 1 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল দেবে, এরকম। তাহলে এখন সাব প্রবলেমটা কিভাবে চিন্তা করা যায়? সবাই একটু চ্যাটে বলো দেখি তোমাদের কি চিন্তা আসতেছে, দেখি সাব প্রবলেমটা চিন্তা করো দেখি সবাই। স্যার না আমাকে চ্যাটে বলো। হ্যাঁ বলো। না স্যার, আমি স্যার মেসেজ পাঠাতে পারতেছি না স্যার, আমার যাচ্ছে না নামের স্যার। উপর আরেকবার একটু ক্লিক করো, আরেকবার একটু আমার নামের উপর। বের হয়ে গেছিলাম তো। এখন তাহলে সাব প্রবলেমটা কি হইতে পারে একটু নিজেরা চিন্তা করে দেখো তো। আমাকে যদি i এর মান 2 দেয়, চিন্তা করবো এভাবে, ধরো আমাকে i এর মান 2 দিল, তাহলে f(2), f(3), f(4) এই জিনিসগুলো যোগফল বের করতে হবে। এই পার্টটার যোগফল আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন আমি কি করতে পারি? আমার ফাংশনটা কি করে? আমার ফাংশনটা f(2) দিলে সে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল বের করে দেয়, 3 দিলে 3 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল বের করে দেয়, ঠিক আছে। আমি যদি এখন এই জায়গাটাতে আসি এরকম হয়, তাহলে কি করব? দেখো আমার কাজটা, আমার ফাংশনটা কি করে? আমি যদি 2 দেই তাহলে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল বের করে। শুরুরগুলো না, শুরুরগুলো তো আমি ধরো আগেই যোগ করে ফেলছি বা এরকম চিন্তা করতে পারি যে শুরুরগুলো যোগ করা শেষ। এখন 2 তে আছে, তাহলে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমাকে বের করে দেবে। তাহলে আমি সাব প্রবলেম হিসেবে এখন বলতে পারি না যে আমি f(i+1) দেব, f(i+1) দেব, এটা বলতে পারি না। তাহলে i+1 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমাকে বের করে দেবে না? i = 3 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমাকে রিটার্ন করলো। অর্থাৎ এক্ষেত্রে আমার যোগফল সে কি রিটার্ন করলো? 14 রিটার্ন করলো, ঠিক আছে। কারণ f(3) তে আছে 6, f(4) এ আছে 8, এটা সে আমাকে রিটার্ন করবে, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? f(2) দিলে রিটার্ন করা উচিত ছিল 15, এখন এখান থেকে আমি f(i+1) দিলাম, তাহলে সে আমাকে 14 রিটার্ন করে দেবে। তো ধরো আমি সাম ইকুয়াল টু এটা রাখলাম, এটা তো আমি পাইলাম, ভালো কথা। এখন আমার তাহলে আর কি বাকি আছে? না আমি তো i এর মান 2 তে যখন আসছিলাম তখন হচ্ছে যে 3 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল বের করছি, কিন্তু এর মানটা তো যোগ করতে হবে। হ্যাঁ সাম প্লাস ইকুয়াল টু আমার করতে হবে না, অ্যারে আইটা দিতে হবে না, মানে কারেন্ট ইন্ডেক্সের ভ্যালুটা দিতে হবে না। আইটম ইন্ডেক্সটা তো যোগ করি নাই, ওটা ছাড়া বাদ বাকিগুলো আমি করে নিয়ে আসছি। তো আইটম ইন্ডেক্সটা যোগ করতে হবে না, তাহলে আমি তারপর এটা রিটার্ন করে দিতে পারি না। এই তো বুঝতেছো মোটামুটি? আচ্ছা এবার তাইলে আমাদের বেস কেসের দিকে যাই।
তো বেস কেসটা কিভাবে করব? তো বেস কেস আগের মতো, আমরা ধরো এটার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে এফ অফ 0 যদি কল করি সে এফ অফ 1 এ যাবে, এফ অফ 1 এ গেল, তাহলে 1 থেকে নিয়ে শেষ পর্যন্ত, তারপর এফ অফ 2 তে গেল, তারপর এফ অফ 3 তে গেল, এখান থেকে এফ অফ 4 এ গেল, এফ অফ 4 এ মানে এখানে আসলো। এফ অফ 4 এ গেলে আমার কি আর এফ অফ 5 এ যাওয়ার দরকার আছে? এফ অফ 4 এ যখন আসছি তখন তো এটাই লাস্ট ভ্যালু, আমি চাইলে এখান থেকে রিটার্ন করে দিতে পারি না? এফ অফ 4 এ গেলে আমার কি আর এফ অফ 5 এ যাওয়ার দরকার আছে? দরকার তো নাই। তাহলে ইফ i ইকুয়াল ইকুয়াল আমরা কি দিতে পারি n - 1, n - 1 কেন? কারণ হচ্ছে n এর মান হচ্ছে 5 এখানে, ঠিক আছে? তো 5 - 1 মানে হচ্ছে 4, এবার 4 এটা যদি হয় তাহলে আমি রিটার্ন করে দেব অ্যারে কি i, এটা রিটার্ন করে দিলাম, ঠিক আছে? আরেকভাবে করা যায় জিনিসটা, আচ্ছা যাই হোক, আপাতত আগে এটা দেখে। তাহলে এখন আমি এটা রান করে দিই, রান করলে দেখি কি আসে, যে 22 আসতেছে। এটা যোগফল কি 22 আসা উচিত? 8 6 14 15 16 17 18 19 20 21 22, ঠিক আছে, এটার আউটপুট 22 আসা উচিত, তো 22 আসতেছে। বুঝা গেছে ব্যাপারটা? তাহলে আমরা একটা ইন্ডেক্স নিয়ে কাজ করি, অ্যারে নিয়ে কাজ করতে গেলে রিটার্ন এরা এটা বুঝি নাই স্যার। হ্যাঁ, রিটার্নটা না বুঝলে ঠিক আছে। রিটার্নটা দেখো, আমি যখন এফ অফ 4 এ চলে আসছি, দেখো এফ অফ 0 দিয়ে যদি আমি কল করি, 0 দিয়েই তো কল করতে হবে, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা যোগফল বের করতে যাচ্ছি, তাহলে 0 দিয়ে কল করলাম। ওখান থেকে শুরুতে এসে সে কি করে, ধরো এটা নাই, তাহলে শুরুতেই কি করে সে এফ অফ 1 এ চলে যায় না? যে বুঝে নাই বলছে একটু কথা বল। জি স্যার। হ্যাঁ, তারপরে এফ অফ 2 তে যায় না, ওখান থেকে এফ অফ 1 এ ঢুকলে শুরুতে আবার এফ অফ 2 তে চলে যায়, জি স্যার। ওখান থেকে আবার শুরুতে এফ অফ 3 তে চলে যায়, ওখান থেকে আবার শুরুতে এফ অফ 4 এ চলে যায়, এফ অফ 4 এফ অফ 5 এরকম সারা জীবন তো যাইতে থাকবে। কিন্তু n এর মান যদি 5 হয়, আমার এখানে শেষ ইন্ডেক্স কত হবে? আমার লাস্ট ইন্ডেক্সটা n - 1 না? জি স্যার 4। আমরা লাস্ট ইন্ডেক্সে যদি পৌঁছায় যাই তাহলে কি আমাদের আর পরবর্তীতে যাওয়ার দরকার আছে? লাস্ট ইন্ডেক্সের যোগফল ওই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটাই না? জি স্যার ওই ভ্যালুটাই। তাহলে এজন্য আমি যদি i এর মান n - 1 হয়ে যায়, মানে লাস্ট ইন্ডেক্সে পৌঁছায় যাই, তাহলে আমি ওই লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে পাঠিয়ে দেবো, ওটাই হচ্ছে যোগফল। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটাকে অন্যভাবে একটু আমরা চিন্তা করতে পারি, সেটা হচ্ছে এটা দেখো, ইফ i ইকুয়াল ইকুয়াল n রিটার্ন 0, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন দেখো, আচ্ছা এফ অফ 4 এর পরে যদি আমি এফ অফ 5 এ চলে যাই, ধরো এফ অফ 5 এ চলে গেলাম, মানে এর বাইরে চলে গেলাম, তখন আমার আসলে কি রিটার্ন করা উচিত? যেহেতু সাম করতেছি আমি, ওর একটা 0 রিটার্ন করা উচিত না? কারণ এর বাইরে চলে যাওয়া মানে তখন তো আর যোগফল আসবে কত? 0 যোগফল আসবে না? জি স্যার। জি স্যার। কারণ এর বাইরে থেকে যোগফল কি আসে? 0 আসে, ওরকম, ঠিক আছে? তো এভাবে করে আমরা কিন্তু চাইলে এটা করতে পারি। তো এখন যেভাবে ইচ্ছা করতে পারো, বেস কেসটা যেভাবে ইচ্ছা দিতে পারো, তবে এই জিনিসটা জানাটা জরুরি। আমরা সাধারণত এরকম i ইকুয়াল টু n হলে কিছু একটা রিটার্ন করি, এভাবেই সাধারণত আমরা যোগগুলো করি, যোগ করি, ম্যাক্সিমাম মিনিমাম বের করার সময় এরকম কাজ করি আমরা। ইনফিনিটি রিটার্ন করি, মাইনাস ইনফিনিটি রিটার্ন করি, 0 রিটার্ন করি, 1 রিটার্ন করি, সাধারণত এই জিনিসগুলো আমরা রিটার্ন করে দিই। i ইকুয়াল টু n হলে আমি জাস্ট এমনি বলে রাখি, তোমরা প্রবলেম অনুসারে জিনিসটা বুঝবা। ইনফিনিটি রিটার্ন করি, মাইনাস ইনফিনিটি রিটার্ন করি, 0 রিটার্ন করি, 1 রিটার্ন করি, সাধারণত এই জিনিসগুলো রিটার্ন করি, ঠিক আছে? প্রয়োজন অনুসারে, যেমন সামেশন যখন বের করতেছি তখন 0 রিটার্ন করতেছি, যদি প্রোডাক্ট বের করতাম 1 রিটার্ন করতাম, ঠিক আছে? কাউন্ট করতে বললে কিছু একটা তখন 1 রিটার্ন করতাম, বা এরকম টাইপের, বা 0 রিটার্ন করতাম, এই টাইপের। যাই হোক, পজিটিভ ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি এগুলো হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম বা ম্যাক্সিমাইজ মিনিমাইজ করতে বললে তখন রিটার্ন করি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার বলো কারো কোনো সমস্যা থাকলে এটা নিয়ে। তাহলে তোমরা কেউ কি এই জিনিসটা কি বেনিফিশিয়াল পাইছো কিনা এখন পর্যন্ত? যারা আগে মোটামুটি প্রবলেম সলভ করছিলা, এইভাবে চিন্তা করতে তোমাদের সহজ লাগতেছে কিনা? আচ্ছা, আমার যেটা ধারণা সেটা হচ্ছে জুমের প্রবলেম হচ্ছে, মানে আমার এন্ডে মনে হয় সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো যেটা জিজ্ঞেস করছিলাম, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যালো স্যার আটকে যাচ্ছে কথা আপনার। স্যার এখন ঠিক আছে?
আচ্ছা তুমি যেটা জিজ্ঞেস করছো যে সামটা কিভাবে রিটার্ন হচ্ছে, একটা মজার ব্যাপার হচ্ছে ওটা আমরা আসলে চিন্তাও করি না যে কিভাবে রিটার্ন হচ্ছে। আমরা আসলে চিন্তা করি যে এই 4টে স্টেপ, ঠিক আছে? আমি ধরো এটা বাদ দেই, এটাতে আসি। তুমি আগে 4টে স্টেপ চিন্তা করো। সেটা হচ্ছে প্রথম ম্যাজিক্যাল ফাংশন। ম্যাজিক্যাল ফাংশন এর উপর যখন আমরা কাজ করি তখন ম্যাজিক্যাল ফাংশন গুলো সাধারণত ইন্ডেক্স দিয়ে দেই। যে আমি চিন্তা করতেছি f of 0 যদি দেই তাহলে 0 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমাকে বের করে দেবে। আমার সাথে একটু কথা বলো তুমি। 2 যদি দেই তাহলে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল বের করে দেবে, অর্থাৎ এতটুকু। 1 যদি দেই এতটুকু বের করে দেবে, 1 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল। ম্যাজিক্যাল ফাংশনটা বুঝলা? জি স্যার বুঝছি। আচ্ছা তাহলে আমি এখানে যদি i দেই তাহলে i plus 1 তম ইন্ডেক্স থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমি এখানে নিয়ে আসতে পারি না? ম্যাজিক্যাল ফাংশন যেহেতু এই কাজটা করতে পারে সে আমাকে এনে দেবে, বুঝছো? মানে i এর মান যদি এখানে আমি 1 দেই তাহলে এখানে 2 থেকে নিয়ে শেষ পর্যন্ত অংশের যোগফল আমাকে বের করে এনে দেবে। তাহলে আমার বাকি কাজ থাকে কি? 1 তম ইন্ডেক্সের ভ্যালুটা যোগ করা। ওই জিনিসটা আমি এখানে যোগ করলাম, i এর মান 1 আছে, 1 তম ইন্ডেক্সের ভ্যালুটা যোগ করলাম, ওটা রিটার্ন করে দিলাম, যোগফলটা রিটার্ন করে দিলাম। তাহলে আমার ম্যাজিক্যাল ফাংশনের কাজটা শেষ হয়ে গেল না? জি স্যার জি স্যার। এবার হচ্ছে বেস কেস বসাতে হবে। বেস কেসটা কি? বেস কেস হচ্ছে কি, আমরা দেখতেছি যে এখানে যদি আমি f of 2 দেই তাহলে ওখান থেকে f of 3 কল হয়। ধরো বেস কেসটা নাই, ধরো এই জিনিসগুলো নাই, তাহলে আমি ধরো এখানে f of 2 দিলাম। f of 2 কল করলে সে এখানে কি করবে? f of 3 কে কল করে দেবে না? f of 3 থেকে আবার f of 4 এ কল চলে যাবে না? কারণ প্রত্যেকবার i এর কিছু একটা মান আসলে i plus 1 এ কল চলে যায়, i plus 1 এ কল চলে যায়, i plus 1 এ কল চলে যায়, ঠিক আছে? আমার এখানে n এর মান হচ্ছে 5, তাহলে আমার লাস্ট ইনডেক্স কি আছে? লাস্ট ইনডেক্স আছে 4, ঠিক আছে? লাস্ট ইনডেক্স হচ্ছে 4। তাহলে এখানে i এর মান যখন 4 হবে তখন লাস্ট ইনডেক্সের ভ্যালুর মান ও নিজেই, লাস্ট ইনডেক্সের সামেশন ও নিজেই, এটা বলতে পারি না? লাস্ট ইনডেক্সের সামেশন সে নিজেই, এটা বলতে পারি না? হ্যাঁ জি স্যার। লাস্ট ইনডেক্সের সামেশন সে নিজেই, এটা বলতে পারি। তাহলে আমি ওই জিনিসটা করলাম, i = যদি n-1 হয় মানে লাস্ট ইনডেক্সে যদি পৌঁছে যায় তাহলে রিটার্ন অ্যারে n-1 মানে লাস্ট ইনডেক্সের ভ্যালুটা পাঠিয়ে দিলাম, ওটাই হচ্ছে সামেশন, ঠিক আছে? তো এখন ও সামেশনটা আসলেই করতে পারতেছি কিনা বা কিভাবে করতেছি এটা চিন্তাও করতে হবে না, আমি জাস্ট এই 4টা স্টেপ চিন্তা করব ও কিভাবে করতেছে। মানে এটাই হচ্ছে মজা, যে এজন্য রিকারশনটা সহজ, যে তোমার ভেতরে কি কাজ হচ্ছে চিন্তা করা লাগে না, তুমি শুধু বাইরে বাইরে থেকে চিন্তা করবা, ঠিক আছে? তো এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এই প্রবলেমগুলো রিকারশন দিয়ে সলভ করার চেষ্টা করবা, যে এখানে এ থেকে শুরু করে মোটামুটি আর পর্যন্ত বা এস পর্যন্ত তোমাদের আর কঠিন মানে তোমাদের আর কষ্ট হওয়ার কথা না। পরের গুলোতে একই স্টেপ গুলোতে করতে পারবা, একটু চিন্তা ভাবনা করতে হবে, একই স্টেপে পরের গুলো করতে পারবা, কিন্তু এগুলোতে একটু চিন্তা ভাবনা করতে হবে, টি থেকে নিয়ে পরের গুলো, এগুলো একটু মোটামুটি স্ট্যান্ডার্ড প্রবলেম, ঠিক আছে? এগুলো যদি করে ফেলি তারপর আমরা ডিপির দিকে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আপাতত তাহলে তোমাদেরকে রিকারশনটা বুঝাইলাম, তারপরে রিকার্সিভ ওয়েতে একটা প্রবলেমকে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা সেই জিনিসটা বললাম, ঠিক আছে? তো এই 4টে স্টেপে যদি তুমি চিন্তাটা ডেভেলপ করতে পারো তাইলেই হবে, ইভেন তোমার ভেতরে কি কাজ করতেছে এটা চিন্তাও করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো, নাইলে এখানে শেষ করি। আর কোনো কোয়েশ্চেন আছে? তাহলে তোমাদের নেক্সট উইকের জন্য অ্যাসাইনমেন্ট এটা থাকলো। আমি দেখি এই উইকের মাঝামাঝি তোমরা মানে আগামী, আজকে হচ্ছে রবিবার, তো তোমরা চেষ্টা করো যে আগামী বুধবারের মধ্যে, আগামী বুধবার কোনটা থাকবে স্যার অ্যাসাইনমেন্ট? এই শীট 7 পুরোটা শেষ করা। আগামী সপ্তাহের মধ্যে আমরা ইনশাআল্লাহ শীট 7 পুরোটা, শীট 6 7 পুরোটা শেষ করব। তোমরা আপাতত শীট 7 নিয়ে, আমি বেসিক্যালি একজনকে কিছুদিন আগে একজনকে এরকম এইটা পড়াইছিলাম এই শীটটা, ঠিক আছে? ও দেখছিলাম যে একদিন বসে টানা সবগুলো শেষ করে ফেলছিল। তো এবং এই অ্যাপ্রোচটা সে আগে নিজে রিকারশন দিয়ে প্রবলেম সলভ করতে পারতো না, এই অ্যাপ্রোচটা যে যখন জানতে পারলো দেখা গেল যে এটা দিয়ে আসলে সে সবগুলো প্রবলেমে মোটামুটি আস্তে আস্তে সলভ করে ফেলতে পারছে। তো তোমরা আগামী 1 2 দিন 3 দিন একটু সময় নিয়ে এগুলো সলভ করে ফেলো। আর তো আমি একটা তোমাদেরকে টাইম দিই যে বুধবারের মধ্যে তোমরা চেষ্টা করো যে এই প্রবলেমগুলো একটু সলভ করে ফেলতে, কতটুকু পর্যন্ত, এই এস পর্যন্ত অ্যাটলিস্ট, বা সবগুলো একটু ট্রাই করো। এরপর আমি দরকার হলে তোমাদেরকে একটা সলভ ক্লাস দেবো। সলভ ক্লাসে আমি এই প্রবলেমগুলো আমি নিজে হলে কিভাবে সলভ করতাম, কিভাবে চিন্তাটা করতাম সেটা পুরোটা তোমাদেরকে এক্সপ্লেইন করবো। তো তার আগে তোমরা নিজেরা একটু ট্রাই করাটা জরুরি। তোমরা নিজেরা যদি ট্রাই না করো আমি সলিউশন দেখাই দিলে এটা কিন্তু আর
মানে বেনিফিশিয়াল হবে না তোমাদের জন্য। আগে নিজেরা তাহলে সবগুলো একটু ট্রাই করো, প্রত্যেকটা প্রবলেম মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা করে ট্রাই করো, ঠিক আছে? তার আগে যদি সলভ হয়ে যায় তো ভালো কথা, অনেকগুলো প্রবলেম তোমরা এখন ধরতেই সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? ঠিক আছে, তাইলে এখানে ইনশাল্লাহ শেষ করি। তো আমি অ্যাসাইনমেন্টটা ক্রিয়েট করে দেবো তোমাদের। আমি কিছু তাইলে হয়তো আগামী বৃহস্পতিবার একটা এক্সট্রা ক্লাস নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা এখানে শেষ করি।